নারী ভূমির অধিকার। ভূমি অধিকার এটা আমাদের সকলেরই। আবার নারী যখন দিদি দিব নারী সমাজকে বুঝায়। কেন ভূমি অধিকার নিয়ে আমরা মধুপুরে আপনারা সকলে জানেন, পেপার পত্র পত্রিকায় আমরা আন্দোলন করে চলেছি, সংগ্রাম করে চলেছি, জীবন দিয়েছি। আমাদের সন্তানেরা, আমাদের নারীরা এখানে জীবন দিয়েছে। মধুপুরে পিরেন্সনাল 2003 সালে তাকে হত্যা করা হয়েছে গুলিবিদ্ধ করে তাকে। তারপরে চলেশ্রীচিল আমাদের নেতা, তাকে কেয়ারটেকারের সময় তাদেরকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। এমনকি গীদিতা রেমা, বাসন্তী রেমা, আমাদের নারীকেও এই ভূমি বিষয় নিয়েই তাদেরকে হত্যা করা হয়েছে। তাই এই বিষয়ে আমি একটু হলে কথা বলি। আমাদের মধুপুর এলাকা শত শত বছর আগে ব্রিটিশ শাসনামল থেকেই আমরা এখানে বসবাসরত। আমাদের পিতৃপুরুষরা ঝুম চাষ করতেন এবং নামা জমিতে কিছু কিছু নামা জমিতে তারা ধান আবাদ করতেন। কিন্তু কিছু কিছু মানুষ অসচেতন এবং অশিক্ষিত এবং তারা ভূমি রেকর্ড করতে হবে ওইটা বিষয়ে তারা তেমন জানতো না, লেখাপড়া নাই বিধায়, এবং এক একজন এক একদম গাউজুরির জন্য তারা রেকর্ড করে নাই। কিন্তু রেকর্ডকৃত জমি কিছু আছে। আমরা ও যে অর্পিত সম্পত্তির সময় শত্রু সম্পত্তি যখন কাগজ আসলো তখন আমরা দেখলাম আমাদের মধুপুর এলাকা জুত্তার জমির জুত্তার কোনো মুসলমান নামে নাই, এবং গারো এবং কোচ বর্মনদের নামে জমির জুদ্দার আছে। কিন্তু এখন সেই জমি সব মুসলমানরা আবাদ করে খায়, বেদখল করে। আচ্ছা, যাই হোক, আমরা এই ভূমির বিষয়ে যখন নাকি আমাদের মধুপুরে গড়াঞ্চলে যে বনভূমি আছে, এই বনভূমিকে দখল করার জন্য সরকার বিভিন্নভাবে পায়তারা করেছে। বন কর্মকর্তাদের সাথে একটা প্রজেক্ট এনেছে, সেটা হচ্ছে ইকো পার্ক, ন্যাশনাল পার্ক, সামাজিক বনায়ন, নিসর্গ, আইপ্যাক, ক্রেল, ইদানিং লেটেস্ট হলো সুফল। এই সুফল প্রজেক্টে এসে আমাদের জমি, যারা বাপদাদা 14 পুরুষের জমি আছে, সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত লেক করার জন্য তারা খুব চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা যারা আছি মধুপুর এলাকায়, নারী পুরুষ সম্মিলিত হয়ে আন্দোলন সংগ্রাম করে এখনও আমরা টিকে রেখেছি। এবং ইকো পার্ক, ন্যাশনাল পার্ক হওয়ার জন্য যে ওয়াল দেওয়া হতো সেটা আমরা বন্ধ করে রেখেছি নারী পুরুষ সম্মিলিতভাবে। আমরা ইতিহাসে কথা বলে যে আমাদের মধুপুর এলাকায় বড় বড় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ এবং কি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেটা 1927 সালে বন নীতিমালা প্রবর্তন হয়েছে। তারপরে 1984-85 সালে গ্যাজেট নোটিফিকেশন করে আমাদের জমিকে কাসনা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন কাসনা দিতে পারি না। সেই জন্য আমাদেরকে বনভূমি বলছে আপনারা অবৈধ, জবরদখল। কিন্তু আমরা আমাদের দখলে আছি। আমরা আমাদের ব্রিটিশ আমল থেকে যে জমিগুলো আমরা আবাদ করে খেতাম এখনও আমরা আবাদ করে খাই। কিন্তু ওনারা বলছে আপনারা জব্বর দখলদার, আর আমরা বলি আপনারাই জব্বর দখলদার। ওনারা জমি বলে বন বিভাগ 45,000 একর, অ্যাকচুয়ালি কিন্তু 45,000 একর জমি নাই। ওনারা বলছেন আমরা কাসনা দিচ্ছি, দলিল করছি, কিন্তু তারা দলিলও দেখাতে পারে না। কাসনা কতটুকু দেয় বছরে এই তো তারা দেখাতে পারে না, মুখে ডায়লগ মেরে তারা বলে। এখন যে এসিএফ, ডিএফও,
বিড অফিসার, রেঞ্জ অফিসার, ওদের সাথে আমরা যোগাযোগ করে দেখলাম কোথায় 45,000 একর, এখন আসছে 22,000 একর। তাহলে তাদের কথার সাথে কোনো কাগজের সাথে এবং জমির সাথে তাদের কোনো মিল নাই। এখন আমরা দখলের সূত্রে এখন আছি। এই দখলের সূত্রে যে জমি যে লেখ করার কথা, স্মৃতি বিজড়িত, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত, আমরা করতে দেব না। নারীরা বলছে আমার মাটি আমার মা, কাইরা নিতে দেব না, জীবন দিব, রক্ত দিব, মাটি ছাড়ব না। আমাদের এই স্লোগান নিয়ে আচিক পিচিক সোসাইটি যখন 2007 সালে আমাদের ভূমি ফসল নষ্ট করা হয়েছিল, তিনবার যৌথ বাহিনীরা কেয়ারটেকারের সময় ধ্বংস করা হয়েছে, কোনো পুরুষ আগতে সাহস করে নাই। এখন আমরা তো গারো, আমরা এই নারী সংগঠনের মাধ্যমে গ্রামে গ্রামে আমরা মিটিং করলাম। আচ্ছা, আমরা নাকি জমির মালিক, আমরা কেন পুরুষে ভরসা করে থাকবো? আমার জমি যে ফসলগুলো নষ্ট করছে বন বিভাগ, আমরা কেন তামসা দেখব? হ্যাঁ, আমাদের সন্তানরা কি খাবে, কেমনে বাঁচবে, কেমনে লেখাপড়া করবে? আসুন আমরা নিজ নিজ জমি কাগজ, আমার ব্যাগে কিন্তু জমির কাগজগুলো ছিল, ওইটা আমি আনি না, আমি গ্যাস রুমে রেখে আসছি, দেখাইতে পারতাম। আমরা শ্রী শ্রী যোগেন্দ্রনাথ রায় বাহাদুর, তার জন্য যে আমরা কাসনা দিয়েছি, ওই কাগজপত্র ছিল। আমি আনতে চাইছিলাম, একটু হয়ে গেছে, দেখতে পারতেন। কাসনা দিতাম এবং সেই জমি জমার জন্য আমরা আচিক মিচিক সোসাইটি গ্রামে গ্রামে মিটিং করলাম। মিটিং করে বললাম যে কার কার দলিল আছে, জমি রেকর্ডের জমি আছে, শেষ আরও জমি আছে, হাতে নিয়ে দাঁড়াও, তারপরে বলো যে এটা আমার জমি, কাটতে দেব না, কাটতে দেব না, বার্গেনিং করো। আমরা সেইভাবে মোটিভেট করে তারপরে যে রাস্তা দিয়ে ডিএফও, ডিসি, এশিয়াপ গাড়ি দিয়ে আসতো, 15টা 20টা করে গাড়ি আসতো, সেই রাস্তায় আমরা 200-300 জন মহিলা হাত ধরে আমরা দাঁড়ালাম, তবু গাড়ি থামে নাই। চিন্তা করলাম কার 6 মাসের 7 মাসের বাচ্চা আছে, গামছা বিছাও রাস্তায়, গামছা বিছিয়ে ওখানে বাচ্চাটার শোও, দেখি ওই বাচ্চার উপর দিয়ে গাড়ি যায় কি না। ঠিক যখন বাচ্চাটারে রাস্তায় শুয়ালাম তখন গাড়ি থেমে গেল। তারা বলছে যে আপনারা কি চান, আমাদেরকে বলছে। এমনও আছে আমাদের নারীরা বিড়ি খায়, সিগারেট খায়, মোটা সুটা মানুষ না, এসে দিয়ে বুকে বলছে তোমরা কারা, কেন আসছো? পুলিশরা আসছে, পুলিশ থেকে বলছে তোমরা তো আমরা টাকা খাইয়া পুলিশগিরি করো, এই পোশাকটা খুলো, আমাদের স্বামীকে পরামো, তোমাদের চেয়ে ভালো একটা পুলিশের মতো দেখা দিবে, আমাদের টাকা খাইয়া তোমরা আমাদের ফসল নষ্ট করো, দেব না। বলছে আমরা আপনাদের ক্ষতিপূরণ দিব। কি ক্ষতিপূরণ দিবেন? আপনাদের তো জিনিস আমরা ক্ষতি করি নাই, আমরা ক্ষতি হয়েছে, আমাদের গায়ে শক্তি আছে, বুদ্ধি আছে, আমরা সেই ক্ষতিপূরণ করতে পারবো। তবু তারা মানে নাই। যখন ও বাচ্চাটার যখন শোয়ালাম তখন থেমে আবার তারা ব্যাক করে চলে গেছে। আমরা ছাড়ি নাই তো, দুখলা আছে না পিকনিক স্পট, দুখালে যেত, ওখানে বিট অফিসার, রেঞ্জ অফিসারের অফিস ছিল, ওখানে গিয়ে তারা আলোচনা করত। চলে গেল মধুপুর, টাঙ্গাইলে চলে গেল। তারপরে আবার 2 দিনের পরে আমরা আচিক মিচিক সোসাইটির নারীরা গ্রামে 2 জন করে নেত্রীদেরকে নিয়ে আমরা মিটিং করতেছিলাম। সেই দিন আবার তারা 25টা গাড়ি আসছে, 25টা গাড়ি আমাদেরকে বলছে যে দিদি আবারও 25টা গাড়ি আসতেছে মধুপুর থেকে। এই যে 2-3টা গাড়ি চলে গেল, আমরা তো মেন রুটের কাছে। আচ্ছা তাহলে ঠিক আছে, যাক, কোন জায়গায় যাবে? নারীদেরকে আমরা গ্রামে গ্রামে একজনকে লিডার পাঠালাম, যা যেখানে যাই সেখানে আপনার নারীদেরকে মোটিভেট করেন। তারপরে আমাদের গ্রামের পশ্চিম পাশে তারা আমিন নিয়ে আসছে, আমিন একটা টেবিল নিয়ে আসছে, জমি মাপার এক শিকল আছে না, শিকলটা নিয়ে আসছে,
আর লেবার নিয়ে আসছে অন্ততপক্ষে 200-250 জন মহিলা। আপনারা রেডি থাকেন, দাও কুড়াল নয়, একটা লাঠি নেবেন। তারপরে যে আমিন টেবিলে বসে ও যে কাগজ লিখতেন না, ওইটাকে গিয়ে একটা লাঠি দিয়ে একটা বাড়িতেই ভেঙে ফেললো। তারপরে কাগজটারে টেনে হিসে ছিঁড়ে ফেললো। আমি কাগজ ছিঁড়ছি, আমার জমিটা ছিঁড়ে দেখেন তো। আবার কয়েকজন মহিলা ওই শিকলদারে, তাই না, মানে আমাদের আরও নারীদের তো শক্তি জানেন না, হ্যাঁ, অত্যাধিক শক্তি। পুরুষের কাছে শিকলটা কেড়ে নিয়ে গলায় পেঁচাইয়া বল, টানেন, এখন আপনাদের জমি মাপেন, কোথায় আপনাদের জমি। তারপর 50-60 জন মহিলা দৌড়ে আসলো, লেবাররা সব দৌড়িয়ে চলে গেল বিট অফিসে, দুখালা রেঞ্জ অফিসে। ওখানে গিয়ে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে তারা থাকলো। আমরা সবাই গিয়ে সেই অফিসারে ঘেরাও করলাম 3টা-4টার দিকে। এখন আমরা বলছি যে পরামর্শ দিই, আপনাদের যদি 6 মাসের 7 মাসের 1 বছর 2 বছরের বাচ্চা থেকে আপনারা পিঠে বাইন্ডা নিয়ে আসবেন। মরলে আমরা এই সন্তানদেরকে মরবো, বাঁচলে আমরা সন্তানদেরকে নিয়ে বাঁচবো। সবাই সন্তান, আমি আমার ভাইয়ের সন্তানকে মাপ করে করে সারাদিন বুকের ব্যথার জন্য রাত্রে কুহে বুঝছেন, এইভাবে নেতৃত্ব দিয়েছি। তারপরে আমরা অফিস ঘেরাও করলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাচ্চারা বলছে মা চলো, খিদে লাগছে। তারপর আমি বললাম যে আচ্ছা এখন বেলা ডুবে গেছে, যদি বের হয় আপনারা গাড়ি ভাঙচুর করবেন না, যদি পারি আমরা সেই গাড়ির চাবিটা নিয়ে আমরা দৌড় দিব, দেখি কিভাবে, আর মোবাইল আর গাড়ির চাবি নেব, আমরা ভাঙচুর করব না। তারপরে তারা বের হলো না, সন্ধ্যা পর্যন্ত বের হলো না। জানালা, সবাই বলছে জানালা ভাঙবো, দরজা ভাঙবো। হ্যাঁ, ভাঙলে ভাঙতে পারে, আইন নিজের হাতে তুলে নিয়েন না। তারা নিজে বার হলেই আমরা মোবাইলের জন্য তাদের কাছে পকেটে হাত দিব। হ্যাঁ, এইটা। তারপর তারা বের হলো না। শেষ পর্যন্ত বাচ্চারা কান্নাকাটি করছে, আমরা বললাম যে আজকে চলে যাই। আমরা যখন চলে গেলাম, আমাদের রাস্তা দিয়ে আসলো না গাড়ি, পাহাড় দিয়ে চলে গেল, আমরা দেখতেই পেলাম না। আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা যুদ্ধ করেছি, বার্গেনিং করেছি। আমরা এখন দখলের সূত্রে আছি, কিন্তু কাগজে কলমে আমাদের জমির অধিকার নাই। আমরা গারো হিসাবে জমির মালিক হলো নারী, মেয়েরা, কিন্তু অসচেতন মহিলারা। দলিল কারে কয় জানে না, রেকর্ডের জমি কোনটা তাও কাগজ বলতে পারে না, হেবা কি এটাও জানে না, কীভাবে রেজিস্ট্রি করে তাও জানে না। সেইখান থেকে আমরা এলআরডির সাথে যোগাযোগ করে তাদেরকে ট্রেনিং দেওয়াইলাম। ট্রেনিং দেওয়াতে এখন ও যে অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি যখন নাকি খুব গোলযোগ হলো না, তখন নারীরা ওই জমির কাগজ, তাদের জমির কাগজটা নিয়ে ভূমি অফিসে যায়, বলছে এই যে আমার জমির কাগজ, এটা ঠিক করে দেন। তাহলে নারীরা এখন কিছুটা হলে সচেতন হচ্ছে। এখন এই নারীদেরকে আরও আমাদের দক্ষতা অর্জন করতে হবে, যেন সেই নারী যেন আরও 10 জন নারীকে যেন সচেতন করাতে পারে। এবং আমরা যে নারীর ভূমি অধিকার তো পুরুষ এবং নারীরই, কিন্তু নারী সমাজে আমাদের অধিকারগুলো আছে। যেমন ধরেন নারী অধিকার নারীরা কিন্তু জানেই না, নারী হিসাবে আমার কি অধিকার আছে আমি কিন্তু জানিই না। পুরুষরা যদি একটা থাপ্পড় মেয়েরা যদি বলে তাতে কি হয়েছে, ভালো হয়েছে, কান্নাও বন্ধ হয়ে যায়, হ্যাঁ, চোখের পানিও বন্ধ হয়ে যায়। বলে যে তোমাকে সব সময় তোমার স্বামী মারে, তুমি কিছুই বলো না, হয়তো আমার স্বামী এরকমই সবসময় করে, পালগামি করে, এটা কিছু না। নির্যাতন কারে কয়, নারী অধিকার কি এটা কিন্তু জানে না, প্রতিবাদ করতে জানে না, আইন জানি না, আইন না জানলে তো আমি কথা বলতে পারি না। সেই জন্য এখন
আমরা নারী সংগঠনের মাধ্যমে ট্রেনিং, সভা, সেমিনার করে এখন দেখি পরিবারে কোনো ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া মোটামুটি মানে 50% এসছে। মানে যদি ঝগড়া হয় স্বামী স্ত্রী জমি নিয়ে বা কোনো সন্তানকে নিয়ে, তখন কিন্তু বলে যে আচিক মিচিককে বলেন না, সুলেখা দিকে বলেন না, আমি ঠিক হয়ে যাব। স্বামীরা এরকম বলে আমি ঠিক হয়ে যাব, বললে সমস্যা হবে। আমি এই কথাই বলছি, আমি যে অভিনয়কে যে আমরা সম্পৃক্ত হলাম, এটা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম। আমরা যখন সমস্যা হব নারী নিয়ে, ভূমি নিয়ে, তখন আমরা এই প্ল্যাটফর্মে আমরা সবাই ছুটে আসব। আশা রাখি আমাদের সমস্যা, আমাদের অসুবিধা, আমাদের চাহিদাগুলো আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরিত্রাণ পাব। ধন্যবাদ সকলকে। পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীদের অভিগম্যতা নিয়ে আর কি, ওদের রাইটসটা নিয়ে মূলত কাজ করছি। এখন আমরা ওই অ্যাডভোকেসি পর্যায়ে কাজ করছি, বিভিন্ন সভা সেমিনারে যে, এবং মতামত সংগ্রহের যে একটা ব্যাপার, আমরা বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে সেই কাজগুলো করছি। আর এখানে বিশেষ করে যদি বলি কাওড়া শ্রেণী, ওদের আসলে পুরুষ নারী কারোরই সেরকম মানে ভূমি নেই। ওরা আমি একটা জায়গায় কাজ করেছি, একটা ওখানে শুধুমাত্র 52টা পরিবার থাকে এবং ওদের শুধুমাত্র কারো একটা ঘর বসানো যায় অতটুক পরিমাণেই জায়গা আছে। হ্যাঁ, তো ওই জন্য ওদের মানে ওরা ভাড়াও থাকে, আবার ওরা একটা জায়গায় থাকতো সরকারি একটা জায়গায়, তো সেখান থেকে সরকার আবার উৎখাত করে দেয়, তখন তারা আবার আর একটা জায়গায় যে কোনো রকমে তারা থাকে, একদমই কোনো রকমে তারা থাকে একটা ঘরে, একটা বারান্দায়, হয়তো দুটো পরিবার এরকম। আসলে ওদের নারী পুরুষ সমানই, ওদের নিজস্ব জমির জায়গাটাই খুবই সামান্য একদমই। তো এই হচ্ছে পুরা পরিস্থিতি। আর যেখানে হিন্দু নারীদের তো নিজস্ব কোনো সম্পত্তি নেই, সেখানে নিজস্ব সম্পত্তি প্লাস কি বলবো, ওদের ব্যবহার্য যে জিনিসপত্র, মানে আমার অনেক ভিকটিম আছে শুধুমাত্র এই তাদের নিজেদের যে জমি নাই, এই কারণেই তারা বাবার বাড়িতে থাকে। এত নিগ্রহ নিয়ে এত মানে জীবনযাপনের কষ্ট দেখলে আসলে ওটা তখন আসলেই মনে হয় যে, যেমন আমি যখন কাজ করতে যাই আমাকে বলে আপনাদের তো একটু আছে, আপনি তো মুসলিম। আবার আমাকে এমনও বলে যে আপনি মুসলিম, আপনাদের জমি জমানে তো অনেক ঝুট ঝামেলা, আপনাদের ভাইরা আপনাদের জমি দিতে চায় না, আপনাদের ঠিক মতো নেয় না, এগুলো তো আপনাদের অনেক মারামারি হয়। আর সেই মারামারি কি আমাদের সম্প্রদায়ে ঢুকাইতে চান? আমরা তো খুব ভালো আছি, নিরিবিলি আছি, আমাদের সম্পত্তি নিয়ে কোনো ঝুট ঝামেলা নাই, মারামারি নাই। মানে এই যে কিছু কন্ট্রাকটিভ কিছু ঝুট ঝামেলা, এগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি। কিন্তু আপামর এখন কিন্তু একদম গ্রাসরুট পর্যায়ে, যে একদম যার বয়স 90 বছর, সেই বয়স্ক মহিলাটাও চাচ্ছে যে তারা যেন ওই তার বাবার পৈতৃক সম্পত্তিতে তাদের একটু অভিগম্যতা হোক। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সব কিছু মিলে ধন্যবাদ। ওমেন্স ল্যান্ড রাইটস নেটওয়ার্কের সাথে আমি গত মার্চ থেকে সম্পৃক্ত হয়েছি। আর এখানে আমাদের কাজটা হলো, আমি প্রথম একটা মিটিংয়ে শুধু অ্যাটেন্ড করেছিলাম। ওই মিটিংয়ে আমি যতটুকু বুঝতে পারছি আবার যে আমাদের কাজটা করতে হবে, আমরা গ্রুপ গঠন করব। হ্যাঁ, ছোট ছোট আমরা দল গঠন করব, দলের পর আমরা একটা ফেডারেশন করব। ওই ফেডারেশনের মাধ্যমে আমরা নারীদের যে ভূমিতে যে অধিকার আছে তাদের অধিকারটা বুঝাই দেব, এবং তাদের আমরা এভাবে কাজটা করার জন্য আমাদেরকে গ্রুপে ওইভাবেই বলা হয়েছে যে আমরা ছোট ছোট গ্রুপ গঠন করব, 15 জন, 10 জন, 20 জন, যেভাবে পারে, যেখানে ছোট ছোট গ্রুপ করে তারপর আমরা একটা ফেডারেশন করব। ওই ফেডারেশনে আবার গ্রুপের সদস্যদেরকে, ফেডারেশনে যারা আসবে তাদেরকে আবার ওখান থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, যাতে ওরা ওদের রাইটসটা বুঝতে পারে এবং আরও যারা আছে তাদেরকে ওই জিনিসটা বোঝাইতে পারে। আসলে আমরা যতই নেটওয়ার্ক করি না কেন আমি তো নেটওয়ার্কের সুবাদে আমি এখানে আসছি, আমি জানছি, কিন্তু আসলে আমরা যদি জানাইতে চাই, আমরা কিন্তু ফিল্ড লেভেলে আমাদের যারা আছে সবাইকে আমরা সচেতন করতে হবে। আমরা নারীদেরকে, আমরা কিন্তু ওই সব নারীদের সাথে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ পাই না আসলে মানে আমরা ছোট ছোট এই যে গ্রুপগুলি করতে বলছে, গ্রুপগুলি করতে গেলে, গ্রুপের সাথে বসতে গেলে, মহিলাদেরকে নিয়ে বসাতে গেলে আমাদের মানে ছোটোখাটো খরচপাতিরও একটু বিষয় আছে, যেখানে আমরা একটু চাপানের ব্যবস্থা হলেও মহিলাদেরকে না করতে হয়। তো আমরা যদি তাদের রাইটসটা
সম্পর্কে জানাতে চাই। হয়তো আমরা এবার খালিও পারি, কিন্তু তারপরে যদি হয় তাহলে আমাদের একটা সুন্দর একটা আলোচনার একটা একজনকে বসাইতে সহজ হয়, যে আমরা বসলাম 1 ঘন্টা বসলাম 2 ঘন্টা বসলাম, তাদের নারী অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ এসবগুলো তো আমরা করছি। এখন আমরা এই সহজ বিষয়গুলি তাদের সাথে আমরা সহজে আলোচনা করতে পারি। তো সেই হিসাবে আমি যেখানে আসছি আমি আমার কথাটা বলতে পারতেছি। যেমন আমি এত কিছু জানার পরও আমার কিন্তু আমার বাবার যে সম্পদ আছে, আমি আমার আম্মার একমাত্র মেয়ে, আমার আম্মার একটা সংগঠন আছে, আমার আম্মা একটা সংগঠনের প্রধান, সেই হিসেবে আমার আম্মা মহিলা পরিষদের সাথে সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার দুর্বার নেটওয়ার্কের জেলা প্রতিনিধি। কিন্তু আমার আম্মা যদি আমি বলি যে আম্মা আমার যে সম্পদটা আছে এটা কিন্তু আমি চাই, আমার 2 ভাই, আমি 1 বোন, কিন্তু আম্মা আপনি থাকতে থাকতে কিন্তু আমার সম্পদটা আমাকে ভাগ করে দিবেন। আম্মা ডাইরেক্ট না করে বলে যে কেন, তোমাকে পড়ালেখা করাইছি, এখনও তো বুঝছেন, তোমাকে কেন এটা তুমি দাবি করবা, এটা তো তোমার দাবি করে হ্যাঁ। আমি বলছি না, তাই তো বলি যে আমি তো, আপনি শুধু আমাকে পড়াশোনা করেছেন, আমাকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন, আপনার ছেলেদেরকেও তো পড়াইছেন, ওরাও তো মাস্টার্স পাস, তাহলে ওরা তো এখন নিজেদের কথা, কেন আমার বাবার সম্পদে আমি কেন ভাগ পাবো না? তা আমার আম্মার সাথে আমি তর্ক করি। কারণ আমার ছেলে মেয়ে বলে কি, আমার মেয়ে তো এখানে অ্যাডভোকেট হয়েছে, আমার মেয়েও বলে যে আম্মু আপনারটা আপনি পারেন না, তা আমরা আর কোথায় যাব? নানু এত কিছু জানি না, আপনার এটাতে মানে না, কিন্তু আমরা কি করব? তা আমি বলি আপা, আমরা যতই সচেতন হই, হয়তো আমরা একটা সময় পারবো সবার সাথে, হয়তো এই বিষয়টা আমরা একটা সময় পারবো, তবে আমাদের অধিকারটা আমরা বুঝে নেওয়ার জন্য সচেতন হওয়া দরকার আপা। সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সচেতন করতে হবে যাদের সাথে আমরা কাজটা করি, যে আমার অধিকার আছে, আমার অধিকারটা আমি কিভাবে আদায় করে নেব, ওই বিষয়টা আসলে আমাদের সবার সাথে সবার জানা দরকার। ধন্যবাদ আপা। আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে, এখন কিন্তু নতুন একটা ওই যে ফতোয়া আসছে মানে একটা যুক্তি দেয় আমাদের মুসলিমদের, সে হচ্ছে মুসলিম মেয়েরা তো স্বামী বাড়ি থেকেও পায়, বাবার বাড়ি থেকেও পায়, এই ফতোয়াটা কিন্তু দেয়। এখন হলো গিয়া বাবার বাড়িতে তোমার ভাইয়ের জমি থেকে তুমি নিও না, তুমি তো শ্বশুর বাড়ি পেয়েছো, কিন্তু আমার ওখানে যে অধিকার আছে সেই অধিকারটা কিন্তু আমি ওইভাবে ফলাইতে পারি না, যে আমি নেব না, সেটা হয়েছে আমার নিজের ইচ্ছা, কিন্তু আমি যে পাবো, সালিশদাররাও কিন্তু এটা করে। আমি এটা জানানোর জন্য করছি যে সালিশদাররা এটা করে যে তোমার তো শ্বশুর বাড়ি আছে, বাবার বাড়ি থেকে নিও না। আপনি বলাতে ভালো হলো, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাতে গিয়ে ঠেকলো। ভয়টা পাচ্ছিলাম যে আমরা নারীর ভূমির অধিকার বলতে গিয়ে শুধু এই সম্পত্তির অধিকারের মধ্যে যেন গিয়ে না ঠেকে। যেটা দিদি বললেন যে আন্দোলন, ওটা কিন্তু একটা বৃহত্তর আন্দোলন, তাই না? ওই অধিকার আর আমি মানে উত্তরাধিকারে কি পাবো সেটা অবশ্যই আমার দেখতে হবে। মানে আমি ওটাকে নারীর ভূমির অধিকারের একটা অংশ মনে করি। প্রথমে এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে ওইটা অবশ্যই মানে আপনারা যেহেতু পার্সোনাল শেয়ার করলেন, আমিও বলি, আমি যখন নাকি একটু নারী অধিকার এগুলো নিয়ে কাজ করছে, তখন আমার মনে হলো যে আম্মাকে গিয়ে একটা কথা বলা দরকার। আমি একদিন হঠাৎ করে আমার সম্পর্কে আম্মাদের মনে হয় ধারণা ছিল যে সবাই সম্পত্তি নিলেও আমি নেব না, আমি ওগুলি বদার করি না, এই ধারণাটা কিছু ছিল। তো আমি হঠাৎ করে গিয়ে আমি একদিন সিরিয়াসলি আম্মাকে বললাম যে আমি কিন্তু সম্পত্তি নেব। হ্যাঁ, আম্মার যে চেহারা কেমন হয়েছিল সেদিন, আমি মানে আমার প্রথম মনে করছে আমি ঠাট্টা করছি, পরে মানে সিরিয়াস আমি না, আমি কিন্তু সম্পত্তি নেব। সেই সম্পত্তি নিয়ে আমি কি করব সেটা পরে কথা, কিন্তু আমি নেব। হ্যাঁ, তো এখন যেটা হলো যে আমার মানে ভাইয়েরাও এই বিশ্বাসে এক আছে বলে আমরা যা আছে ওটা আমরা 5 ভাই বোনের মধ্যে 5 ভাগই চিন্তা করে। ওরা এমন চিন্তা করে না যে 2 ভাই একটা অংশ পাবে আর 3 বোনের জন্য আলাদা হবে, সেটা না হয় হচ্ছে। কিন্তু আমার মধ্যেও প্রথম এটা হয়েছিল যে আমি গিয়ে ঘোষণাটা দেই যে আমি সম্পত্তি নেব। তো এটা কিন্তু খারাপ কিছু না। এটা হলো যে আমি মনে হয় পরীক্ষা করতে চেয়েছিলাম যে আমি যথেষ্ট সচেতন হয়েছি কিনা, বুঝছেন, নিজেকে পরীক্ষা করার জন্যই করছিলাম।
এখনো পাইনি সম্পত্তি, কিন্তু মানে যখনই জমি জমা বিক্রি হয় ভাগ পাই, মানে টাকা পয়সার ভাগ সমান পাই, কিন্তু ওটা আর কি, ওটা একটা প্রক্রিয়া। আমি এটা শুনে আমার মানে যেটা হলো যে একটু বলি, মানে ঠিক ভূমির আলোচনায় যাবার আগে গতকালকে আমরা যে নারী ঘোষণার আলোচনা করলাম, আপনাদের ভালো লেগেছে তো? হ্যাঁ, আমি একটা অনুরোধ করতে পারি কি না, যে আপনাদের সবার কাছে তো ঘোষণাটা আছে, হ্যাঁ, আপনারা কি স্থানীয় পর্যায়ে ওইটা নিয়ে কিছু আলোচনা করে কিছু ফিডব্যাক যদি আমাদেরকে দিতেন, অক্টোবরের মধ্যে দিলেই হবে। অক্টোবরের মধ্যে তাহলে আমরা এটাকে ফাইনাল করার সময়, আমাদের এটা সৌভাগ্য যে আপনাদের মতো 18টা জেলার প্রতিনিধি উপস্থিত ছিলেন, এবং গতকাল আমার পাশে মাহা মির্জা যে ছিল, মাহা মির্জা কিন্তু বেশ একজন খুবই মানে বর্তমান সময়ের একজন উদীয়মান একজন অর্থনীতিবিদ, খুব পড়াশোনা করে এবং খুব ভালো। সে বলতেছে যে আপা, আমরা এরকম এত জেলার মানে এদের সামনে কথা বলার তো আমরা সুযোগ পাই না। ওর কাছে যেন ওটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বুঝছেন? কারণ ঢাকায় অনেক মিটিং হয়, প্রায় প্রতিষ্ঠানের আসে, কিন্তু এরকম যে একটা প্ল্যাটফর্ম, এটা ওর কাছে মনে হচ্ছে যে আমি একই সাথে 18টা জেলায় চলে গেছি। তা আপনারা যদি এইটুকু আমাদের একটু মানে করি যে আমরা এই প্রক্রিয়াটা অব্যাহত রাখি, হ্যাঁ, এবং এই ঘোষণার মধ্যে যে কোনো একটা বিষয় নিতে পারেন, পুরা ঘোষণা রাজনৈতিক নিতে পারেন, কৃষির উপর নিতে পারেন, জমির অধিকার নিয়ে নিতে পারেন, স্থানীয় সরকার মানে শিক্ষা নিয়ে নিতে পারেন, যেটা যার কাছে প্রযোজ্য মনে হয়। পুরো ঘোষণা নিয়েও যে একেবারে করতে হবে অত চাপ নিয়েন না। যেটা আপনার কাছে মনে হয় যে যেই অংশটা আপনি আরেকটু শক্তিশালী করার জন্য তথ্য দিতে চান, দিদিকে তো বলবো যে এই ভূমির অধিকারের এই আন্দোলন আমরা আসলে চাই আর কি। তো এটা একটু আমি কি আশ্বাস পেতে পারি কি না যে আপনারা দেবেন আর কি। তো আমরা আসলে দেখেন আমাদের মূল শিরোনাম কিন্তু রয়ে গেছে, আমরা শুধু 4টা সেশনে ভাগ করছি কয়েকটা জিনিসকে একটু বিস্তারিত আলাপ করার জন্য। একটা হলো যে নারীর ভূমি কথাটাকে আসলে একটু ব্রডলি চিন্তা করতে হবে। ভূমি মানে শুধু জমি না, ভূমি মানে শুধুমাত্র যেটুকু আমার মালিকানা সত্ত্বে পাবো, তাই না? ভূমি, আপনারা কবি ফরহাদ মজহারকে তো চেনেন। ফরহাদ মজহারের একটা কবিতা খুব গুরুত্বপূর্ণ, বলে আল্লাহকে প্রশ্ন করছে যে তুমি নাকি সারা দুনিয়ার মালিক, তাহলে তোমার এই জমি মানুষ রেজিস্ট্রি করে কি হিসেবে, নিজের নিজের নামে রেজিস্ট্রি করে কি হিসেবে? তো আসলে তো কোনো ভূমিরই কেউ মালিক হওয়ার ব্যক্তিগত মালিকানা তো থাকার কথা না, বুঝছেন? আমরা যখন ব্যক্তিগত সম্পত্তি আসছে সমাজে, তখন আমরা এই জমি জমা, এইটুকু জমি আমার, এবং দেখেন এই জমি জমা নিয়েই যত কোন্দল, যত হানাহানি, পরিবারে পরিবারে বিভেদ, এগুলো কিন্তু শুরু হয়েছে। তারপর ধরেন এই সমাজটা যখন মানে নানা রকমভাবে পরিবর্তন হলো, ধর্মীয়ভাবেও যখন বিভাজিত হলো, তখন আমরা যখন পারিবারিক সম্পত্তির মধ্যে গেলাম, তখন নারীরা মানে এটা বেসিক্যালি ভূমির ব্যাপারটা এটা পুরুষদেরই দখলদারিত্বের বিষয়, ঠিক না? পুরুষদেরই দখলদারিত্বের বিষয়, এবং সেই দখলদারিত্বটাই সেখানে যেহেতু পরিবারের নারী আছে, নারীর অধিকারের প্রশ্ন আসছে, তখন ধরেন ইসলাম ধর্মে যখন নাকি একেবারে আয়ামে জাহিলিয়ার যুগ থেকে যখন পরিবর্তন করতে গেলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উনি নারীদেরকে ওইটুকু অধিকার দেওয়ার চিন্তা করেছিলেন। তো সেটা ইসলাম ধর্মের ওইটুকু খালি একটা নতুনত্ব, কিন্তু তার মধ্যেও সমাজে তো পুরুষতন্ত্র রয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মিলাদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা বলে কেঁদে কেটে অস্থির হয়ে যাবে পুরুষরা, কিন্তু জমি দিতে বলছে যে উনি ওটা দেবে না, বুঝছেন? ওইটা মানে মানবে না। তো এই জায়গাগুলোতে আর ওই কথাটাও গুরুত্বপূর্ণ যে নারীরা স্বামীর অংশ পায়,
স্বামীর 2 আনা বোধহয় পায়, হ্যাঁ, তার মধ্যেও সেখানে আছে পুত্র সন্তান আছে কিনা, তার সন্তান আছে কিনা, তার সন্তান থাকলে একরকম, না থাকলে আরেক রকম। তার মানে নারী একটা তাদের একটা প্রজননের বা তাদের উত্তরাধিকার তৈরির একটা যন্ত্র হিসেবে নারী আছে, তাই তাকে কিছু দিচ্ছে। এটাও কিন্তু নারীর পূর্ণ মর্যাদা কিন্তু সেখানে তারা দিচ্ছে না। তো এগুলো কিন্তু অনেক বড় প্রশ্ন, এগুলো করতে হবে। কিন্তু আমরা এখন একটু ভূমিটাকে একটু ভিন্নভাবে দেখি। আমি আজকে একটু বলবো যে আপনারা যে নেটওয়ার্কগুলোর কথা বলছেন না, যে উমেন্স ল্যান্ড নেটওয়ার্ক মানে হচ্ছে, আমি একটা আন্তর্জাতিক, আমি বা উবেনিক আন্তর্জাতিক নেটওয়ার্কের আমরা সদস্য। সেই নেটওয়ার্কটার নাম হলো ফেমিনিস্ট ল্যান্ড প্ল্যাটফর্ম। ফেমিনিস্ট ল্যান্ড প্ল্যাটফর্ম, বুঝছেন? সে ফেমিনিস্ট ল্যান্ড প্ল্যাটফর্মটা কিন্তু সারা বিশ্বে, ধরেন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার অন্তত 8-10টা দেশের সদস্য আছে এর মধ্যে। মানে আমি বলি এখানে কারা কারা আছে, তার মধ্যে আছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, তানজানিয়া, ভারত, মরক্কো, বুরকিনা ফাসো, মেক্সিকো এবং বাংলাদেশ। এই কয়টা দেশের প্রতিনিধিরা আছে এবং আমরা নিয়মিত, এখনও পর্যন্ত আমি কারো চেহারা সামনাসামনি দেখিনি, কারো জুমে মিটিং হয়। এবং যেটা হয় যে মিটিংয়ে বেশি সমস্যা হয় যে 3টা ভাষায় কথা হয়, ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ। আফ্রিকার যেমন কিছু দেশ, মরক্কো ফরাসি ভাষায়, তো মরক্কোর যে মহিলা কথা বলে সে ফরাসি ভাষায় বলে, আবার তারটা অনুবাদ করে, তারপর আবার আমরা ইংরেজিতে বুঝি। মানে অনেক সময় লাগে একটা মিটিং মানে হতে, অনেক সময় লাগে। স্প্যানিশ যে বলে সেটা আবার ইংরেজি না হওয়া পর্যন্ত আমি বুঝি না। আমি যখন বলি ওদেরকে আবার স্প্যানিশ না করে দিলে ওরা বোঝে না। তো এরকম করে কিন্তু আমরা কাজ চালাচ্ছি। কিন্তু এখানে গিয়ে যেটা আমি তখন ওদেরকে বললাম যে ওরা আমাকে যখন প্রস্তাব দিল মেম্বার হওয়ার জন্য, তখন আমি বললাম যে আমি তো সরাসরি ভূমির অধিকার নিয়ে আমরা কাজ করি না, আমরা কৃষি কাজ করি, কৃষিতে নারীর মানে নানা রকম ইয়ে নিয়ে করি। কিন্তু ঠিক যেমন ALRDকে আজকে আমরা আসতে বলছিলাম, তারা আসেনি, কিন্তু ALRDকে তো চেনেন, অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, যদি আসে মানে তার সাথে হয়তো আমার দেখা হবে না, আমি চলে যাবো ততক্ষণ। তো কিন্তু তার কথা আমি শুনতে চাই, মানে আমরা শুনবো। সেটা হলো ALRDরা যেমন অনেক দিন ধরে কাজ করে আসছে ল্যান্ড রাইটস নিয়ে, নির্দিষ্টভাবে ল্যান্ড রাইটস নিয়ে কাজ করছে। এখন আমি একটু বলি যে ল্যান্ড মানে শুধু ওই মালিকানা সত্ত্বের জমি না, বুঝছেন? ল্যান্ড মানে শুধু যেটা মাটি, সে মাটিওয়ালা জমিও না। ল্যান্ড মানে প্রাকৃতিক যে সম্পদ, তার মধ্যে পানি সহ। তার মানে আমার যে পানিতে অধিকার, সেটাও ল্যান্ড রাইটসের মধ্যেই পড়বে। পানির অধিকার বলে সেটা দিয়ে দেয়, ওটা তো হলো আপনার সম্পত্তির। আপনি বহু দুঃখে আছেন বোঝা যাচ্ছে। আমি বলছি প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদের মধ্যে একেবারে মাটিওয়ালা যে জমি, তার বাইরে আরেকটা যেটা আমাদের সবারই সবসময় লাগে, সেটা হলো পানি। যেমন পানিওয়ালা যে, এখন দেখেন পানি তো ব্যক্তিগত মালিকানা। নদী কি কখনো প্রাইভেট হতে পারে? এখন নদীতে ওরা ইয়ে করে করে প্রাইভেটাইজেশন করে ফেলতেছে। ভারতে যেমন একটা নদী আছে খুবই বিখ্যাত, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। ওটা এমনভাবে কোকাকোলা কোম্পানি মানে
তাদের মালিকানায় নিয়ে নিচ্ছে যে ওই নদীর পারে যে গ্রাম আছে, তো নদীর পানি নিচে থেকে গিয়ে ভিতরে যারা কুয়া খনন করছে ওখানে যেতেই পারে। ওরা বলছে ওই কুয়ার পানিও আমার, যেহেতু ওই নদী কাছে। বুঝছেন, মানে এখন ওই কুয়ার পানি নিতে হলো কোকাকোলা কোম্পানিকে পয়সা দিয়ে নিতে হবে। মানে নদীটা ওখানে, কুয়া করছে ওখানে, ও বলতেছে ওই কুয়ার পানি আসলো কোত্থেকে? কুয়ার পানি তো ওই নদীর পানি মাটির তলা থেকে আসছে, হতে পারে সেটা। হ্যাঁ, এখন যেহেতু নদীটা ইয়ে করছে, তো মানে এগুলো কিন্তু এখন হচ্ছে। এখন আমাদের দেশে যে মাছ চাষ করতে গিয়ে ঈশ্বর দিতে যেটা হচ্ছে, মানে রীতিমতো নদীকে ভাগ ভাগ করে, বন্ধ করে, নদীকে ভাগ ভাগ করে বড় বড় পুকুর করে মাছ চাষ করতেছে, নদীকে মেরে ফেলছে রীতিমতো। এগুলো কিন্তু ল্যান্ড রাইটসের মধ্যে পড়ে, এটাও ল্যান্ড রাইটসের মধ্যে পড়ে। আমি এই জন্য আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিতে চাই যারা মানে বিভিন্ন দেশে কাজ করছে। যেমন আফ্রিকার মালিতে ওরা যেটা করছে, ওরা কিন্তু বন ব্যবস্থাপনায় নারীর অধিকার, যেটা দিদিদের সমস্যা, বলছে যে এমনকি আপনাদের সাথে যেটা আলোচনা করা দরকার, যে জাতিসংঘের একটা সনদ আছে, ওটাকে বলে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তাই না? জৈব বৈচিত্র্য সনদ যেটা বলে, সেই সনদটাতে আছে 8 আর্টিকেল 8 যে আদিবাসী যে কমিউনিটি যেই অঞ্চলে থাকবে তাদের সংস্কৃতি রক্ষার, তাদের ভূমি রক্ষার এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না। তার মানে ও যারা হস্তক্ষেপ করতে আসতেছে ওটা ভায়োলেট করছে। তারপর 2 নম্বর হলো যে এই যে এখন দেখেন কোম্পানিগুলো এসে বিভিন্ন গাছপালা প্যাটেন্ট করে ফেলতেছে, যেমন নিম গাছ নিয়ে ওরা প্যাটেন্ট করে ফেলতেছে। তারপরে মালিতে ওরা নারীরা সংগঠিত হয়ে এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বলে, যে প্যাটেন্ট করার অধিকার, এটা প্রকৃতির একটা সম্পদ। নিম গাছকে তুমি বানাইছো? হ্যাঁ, ওরা করছে কি, নিম গাছের হয়তো পাতা দিয়ে একটা যেটা কোনো একটা জিনিস তৈরি করছে, সে তৈরি করতে গিয়ে সেটা প্রসেসের উপর তারা প্যাটেন্ট করে এখন কথাটা এমন করে বলে ওই নিম গাছটাই ওর, আসলে কিন্তু ওই পাতা দিয়ে তৈরি করার জিনিসটা সে করছে, আবিষ্কারটা সেখানে, কিন্তু তারা পুরো নিম গাছের উপরই মালিকানা দাবি করে। হ্যাঁ, মানে যে প্রাকৃতিক সম্পদ যে দখলের বিষয়টা বা ভূমির যে অধিকারের কথা হচ্ছে, সেখানে করতোয়া নদী কিন্তু দখলের শেষ, একদম ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। যেটা আপনি বলছিলেন যে মাছ চাষ আমি বলবো না, নদীর ভেতরে ভাসমান পার্ক করা হয়েছে, এবং সেটা প্লাস্টিক দিয়ে। তার মানে সেটা আরও কতটা ক্ষতিকর হচ্ছে। আশপাশ দিয়ে বসার জায়গা করে দেওয়া হচ্ছে, মানুষ যাচ্ছে খাচ্ছে, এবং লেখা হয়েছে তফসিল সম্পত্তি বলে সাইনবোর্ড দিয়েছে, আমার সম্পত্তি নদীতে গেছে, নদীর সম্পত্তি আমার এখানে নয়। হ্যাঁ, এবং নদী দখল করে ওখানে মেরিন একাডেমি তৈরি করা হচ্ছে। তো এই যে ওই জায়গাগুলো এইভাবে আসার কারণে এই দিকে যতটুকু অংশ আছে করতোয়াকে তো আর নদী কেউ বলছে না। যত গৃহস্থালির বর্জ্য আছে, প্লাস্টিক থেকে শুরু করে এভরিথিংস, ইভেন পৌরসভার যে আবর্জনা ব্যবস্থাপনা গাড়ি রয়েছে, সমস্ত কিছু নদীর পাড়ে ঢেলে দেওয়া হচ্ছে, এবং সেটা একক দখলকৃত একটা কোম্পানি করছে, এবং রিওন্ড একটা কোম্পানি যাকে সারা বাংলাদেশের সবাই চেনে, টিএমএসএস। এটা মানে একটু মানে আমরা যেন বুঝি যে আমি যখন নারীর ভূমির অধিকারের প্রশ্ন আমরাগুলো তুলব, তখন এই যে প্রাকৃতিক সম্পদের উপর যে মালিকানা করার চেষ্টা হচ্ছে, সেটা যে নানা ফর্মে হচ্ছে, এমনকি গাছপালায় যে প্যাটেন্ট করা হচ্ছে সেটারও বিরোধিতা করা আমাদের কাজ। কারণ এই যে গাছপালা থেকে যে ওষুধ তৈরি হয় সেটা তো নারীরই জ্ঞান ছিল। কোম্পানি তো এই যে বলে না যে অনেকগুলো অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ,
হ্যাঁ, গ্রামে গিয়ে ওরা থাকে, তারপর মানুষের জীবনযাপন করে, এই কাটলে ওরা কি পাতা দেয়, সুন্দর হওয়ার জন্য হলুদ মাখে, এগুলো সব কিন্তু লিপিবদ্ধ করে অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ আসছেই মূলত কোম্পানির কাছে সেই তথ্য সরবরাহের জন্য যেটা তাদের স্থানীয় জ্ঞানকে আহরণ করার জন্য, এবং সেটা থেকে তারা সেই জিনিসটা হলুদের উপর প্যাটেন্ট করতে গিয়ে পারে নাই। ভারতে এটার বিরুদ্ধে তুমুল আন্দোলন হয়েছিল। হ্যাঁ, তো সেটা আমাদেরকে কিন্তু এই যে প্যাটেন্ট করার বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে। এগুলো আমরা হয়তো অন্য সময় আরও বিস্তারিত বলবো। তো মালিতে দেখেন ওরা কিন্তু বন ব্যবস্থাপনার যে নারীর অধিকার, বনের সমস্ত কিছু তাদের যে অধিকার সেটা নিয়ে করতে গিয়ে ওরা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, প্যাটেন্ট, এগুলো সব বিষয় নিয়ে আসছে। এখানে কিন্তু দেখেন মানে ভূমির অধিকারটা কোথায় আসলো। মরক্কো আমি কালকে আবার ওদের সব ইয়েগুলো রিপোর্টগুলো পড়লাম আর কি, যে দেখতে আরেকটু। মরক্কোতে ওরা দেখেন মানে গরিব নারীরা, আফ্রিকার গরিব নারীরা, তারা কিন্তু সবাই যে জমিতে চাষ করার জমি অনেকের নাই, অনেকে গরু ছাগল এগুলি পালনের উপরেই কিন্তু চলে। এদেরকে বলে প্যাস্টোরাল কমিউনিটি। হ্যাঁ, এদের মেইন কাজই হচ্ছে গরু ছাগল পালবে। এখন গরু ছাগল তো হাওয়ায় তো আর পালবে না, গরু ছাগলের 4টা পা তো কোথাও রাখতে হবে, তাই না? এবং ওগুলোকে তো খাইতে হবে, এবং সেই জমিটাও তো ওদের নাই। সেই জন্য বলে যে কমন ল্যান্ড, মানে গ্রামে এমন জমি থাকতে হবে যেখানে আমি গরু ছাগল নিয়ে গেলে আমি আরামসে সেটা ওরা চড়তে পারবে, করতে পারবে, সেখানে গিয়ে খোয়ারে ঢুকাবে না। মানে কিন্তু এই জন্য গ্রামে খোলা জায়গাগুলো, কমন জায়গাগুলো যেন প্রাইভেটাইজ না হয়। এবং যারা গরু ছাগল পালে, আমাদের দেশেও দেখেন একেবারে গরিব ভূমিহীন নারীরা কি করে, চরের নারীরা কি করে, গরু ছাগল পালে তো ওরা বেঁচে আসে, ওদের তো জমিও নাই। চরে যেই জমিতে সে থাকে সেই জমিটার হয়তো কাগজটা আরেকটা ভূমিওয়ালা মানুষের আছে, ও এখন মানে মাটি অত ভালো না, ইয়েটি আছে দেখে আসছে না, একদিন এসে কাগজ নিয়ে হাজির হয়ে বলবে এটা আমার। কিন্তু এই সময় যে নারীগুলো এখানে আছে তারা কিন্তু এই যে জায়গায় চড়তে পারে, ওদের সেই অধিকারটা প্রতিষ্ঠা করা দরকার। তার মানে আমাদের দেশেও এটা, আমরা তো যেমন গরু ছাগলের আমাদের দেখেন বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক্স আছে যেখানে শতকরা 25% গরিব নারীদের 25% সিঙ্গেল মানে ফিমেল হেডেড হাউসহোল্ড, যেখানে পুরুষ সদস্য আয় করার মানে এমন না যে ওরা বিধবা বা তালাকপ্রাপ্তা, ওদের হয়তো স্বামী আছে কিন্তু পঙ্গু, স্বামী আছে কিন্তু বুড়া, স্বামী আছে মানে স্বামীর আয়ে চলছে না, ওর উপরেই সংসারটা চলছে, এটাকে বলে ফিমেল হেডেড হাউসহোল্ড। সেই ফিমেল হেডেড হাউসহোল্ডের অধিকাংশ এই গরু ছাগল পালন করার মাধ্যমে আয়টা করে। কিন্তু ওদের যদি সেই জায়গাটা না থাকে, এখন দেখেন রাস্তাঘাটে যে হাইওয়ে যত হয় না, আমি চিন্তা করি আহারে যে গরিব মহিলা ছাগল চড়াবার জন্য এদিকে আসতো, ওর কিন্তু রাস্তা দিনে দিনে কমে যাচ্ছে, বুঝছেন? অনেক দিন আগে আমার মনে আছে যে ব্র্যাকের তুঁত গাছ লাগাবার একটা প্রকল্প ছিল। তুঁত গাছ লাগাতে গিয়ে ওরা বলল যে ওখানে কিছু থাকবে না, শুধু তুঁত গাছ লাগানো হবে, এবং কিছু মহিলাকে দায়িত্ব দিল তারা ওইটা সবসময় পরিষ্কার করবে। ওই সময় কিছু মহিলা আন্দোলন করছিল যে আমাদের ছাগল চড়াবার জায়গা তোমরা নিচ্ছ কিসের জন্য, মানে আমরা তো এখানে যে ঘাসটা হতো সেটা তো আমাদের চড়াবার জায়গা দিতে হবে। তো কয়েক জায়গায় এটা নিয়ে প্রতিবাদ হয়েছিল এবং এটা নিয়ে বেশ সংঘাত হয়েছিল। তো কাজে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে, এবং মহিলা যে ইউপি সদস্যরা আছে তাদের কাছ থেকেও শুনেছে যে যখন নাকি ইউপি মেম্বাররা রাস্তাঘাটের পরিকল্পনা করে তখন ওরা বলে যে না, গ্রামে ওই মহিলাদের ছাগল চড়াবার জায়গা
রাখতে হবে, মানে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। তো মরক্কোতে এই ধরনের জমি কোনোভাবেই যেন নারীর হাতের বাইরে না যায়, নারীদের অধিকার থাকে। এটা কিন্তু ব্যক্তিগত অধিকারের কথা বলছে না, ও কিন্তু সামষ্টিক অধিকারের কথা বলছে, বুঝছেন? কাজে এই অধিকারটাও খুব গুরুত্বপূর্ণ। এটা মরক্কোতে। তানজানিয়াতে যেটা ওরা করছে, এগেইন এখানে আদিবাসী নারীর ভূমির অধিকার এবং বিশেষ করে পশুপালনের মানে যে সংকট তৈরি হচ্ছে সেটা নিয়ে তারা কাজ করছে, বুঝতে পারছেন? আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে, এখানে ইন্টারেস্টিং হলো আর্জেন্টিনা প্যারাগুয়েতে নিরাপদ পানি পাচ্ছে না ওরা, যেটা আপনাদের সমস্যা মরিয়ম আপা। আপনি আজকে পানি পাওয়ার জন্য কিন্তু এটা এই ভূমির অধিকারের আওতায় কিন্তু আপনাকে আন্দোলনটা করতে হবে। ওরা নিরাপদ পানি পাওয়ার অধিকারের যখন আন্দোলন করলো, তো ওখানে একটা প্রকল্প আসছিল যে বৃষ্টির পানি ধরে রাখার জন্য একটা করবে আর কি, একটা টেকনোলজি ব্যবহার করবে। তখন ওইটা করতে গিয়ে নারীরা আন্দোলন করলো যে নারীরা ঠিক করবে যে ওই প্রকল্পের সেট আপটা কোথায় হবে এবং কীভাবে হবে। বলে তোমরা যেখানে সেখানে বসাবা, আর নারীরা সেটা যেতে পারবে না, সেটা হবে না। এবং এই আন্দোলন খুব সফল হয়েছে, কারণ ওরা মানে এমনভাবে বসাচ্ছে যে নারীরাই ওটাতে অধিকার পাবে। কারণ ওই নিরাপদ পানি পেতে গিয়ে, যেটা আমাদের অলরেডি হচ্ছে, কালকে একটু শুনলাম যে পানি আনার জন্য অনেক, কালকে ওই যে রুমি বলছিল, ফেরদৌস স্যারের রুমি, অনেক দূরে যেতে হয় পানি আনার জন্য, এবং সে আনতে গিয়ে মানে তাদের অনেক হ্যারাসমেন্ট হয়, অনেক রকম নির্যাতন হয়। তো এই পানিটা কিন্তু একটা বিশাল ওদের জন্য একটা যন্ত্রণা। হ্যাঁ, তো কাজেই এটা, এবং আনার দায়িত্বটাই মেয়েদের। খাওয়ার পানি আনো, তো এই পানি আনো। এবং কালকে একটা কথা শুনে খুব কষ্ট লাগছিল যে এত পানি এনেও মহিলারা, লবণ পানিটা মহিলারা খাচ্ছে, স্বামী বাচ্চাকে খাওয়াচ্ছে ভালো পানি, যে এটা এত কষ্ট করে আনলো, আর সে নিজে খাচ্ছে লবণ পানিটা। আমার একেবারে চোখে পানি এসে গেছে ওটা শুনে, বুঝছেন? তো এইটাও ভূমির অধিকারের আওতায়। হ্যাঁ, না বৃষ্টি হলে না বৃষ্টি পানি রাখবে না, তো বৃষ্টিও হচ্ছে না। হ্যাঁ, না এগুলো আমরা একটু আরও আলোচনা করবো। আমি এগুলো এই জন্য বলছি যে ভূমি অধিকার বলতে গিয়ে আমরা এটা যে আসলে কত ব্রড মানে ইয়েটা। এখন বাংলাদেশে আমরা যেটা করছি একেবারেই অন্যরকম কাজ করছি। যদিও ব্রাজিলে আমাদের কাছাকাছি ওরা প্রাকৃতিক কৃষি করাটাকে বলছে যে না, ভূমির অধিকার মানে যে কোনো ধরনের কৃষি করা না। হ্যাঁ, এমন কৃষি হতে হবে যেটা মাটিকে নষ্ট করবে না, পরিবেশ নষ্ট করবে না, ইকোলজিক্যাল এগ্রিকালচার যেটাকে বলে। খাদ্য ফসলের জন্য খাদ্য সার্বভৌমত্ব অর্জন করাটাকেও ওরা ভূমির অধিকার মনে করছে। এবং যেটা আমরা বলি না যে হোম গার্ডেনিং, যে বাড়ির আঙ্গিনায় লাগাবে, ওরা যেটা কনসেপ্ট করছে সেটা হলো কমিউনিটি গার্ডেনিং। মানে অনেকে মিলে, কারণ সবার অত জায়গা নাই, তো অনেকে মিলে একটা ছোট জায়গা নিয়ে ওটাকে কমিউনিটি গার্ডেনিং, এই আইডিয়াটা আমার কিন্তু মনে হচ্ছে যে ইন্টারেস্টিং। আমরা হোম গার্ডেন, হ্যাঁ ব্রাজিলে মানে হোম গার্ডেনিং অনেক হয়, কিন্তু কমিউনিটি গার্ডেনিং হলে এটার হয়তো ধরনটা আরও চেঞ্জ হবে। এটা সুন্দর একটা ইয়ে। এখন বাংলাদেশে যখন আমাকে বললো, আমি বললাম যে দেখো, আমি কিন্তু ভূমি নিয়ে ওরকম কাজ করি নাই, আমরা যেটা করছি সেটা আমরা মনে করি। এবার একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি ইনফ্যাক্ট দাঁড়াবো এখন, কারণ আমি একটু উত্তেজিত হয়ে যাই এটা বলতে গেলে। না, এটা বলছি যে এই জন্য আমাদের কাছে যেটা মনে হয় যে ভূমির অধিকারের প্রশ্নে
এখন আমি একটা নারীর কাছে ভূমির কথা নিয়ে যে যাব, সেটার একটা এন্ট্রি পয়েন্ট কি হবে? আমি কি গিয়ে তাকে বললে হবে যে তুমি এখন স্বামীর কাছ থেকে জমি নিয়ে নাও? আচ্ছা, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে কৃষিতে যখন নারী কাজ করছে তখন স্বামীর জমিতে কিন্তু তার স্বামীরই জমি, ঠিক না? এমনকি যারা নয়া কৃষি করছে, নয়া কৃষিতে বীজটা সে রাখছে কিন্তু জমিটা কিন্তু স্বামীর, এখনও কিন্তু তার জমিটা না। তাহলে এখানে তার কি, মানে তার এন্ট্রি পয়েন্টটা কি? ওই স্বামীর জমির উপর তার অধিকার স্থাপন করার। সেটা কি শুধু এটুকু বললে হবে যে আমি অমুকের স্ত্রী, তাই আমার এটা জমিতে অধিকার? এখন আমার স্বামী আমাকে কোনভাবে গুরুত্ব দেবে যেটা আমি করলে পাবো, সেটা আমাদের কাছে নয়া কৃষির অভিজ্ঞতায় মনে হয়েছে বীজ রাখাটার মধ্য দিয়ে নারী সেই অধিকারটা পায়। কারণ নারী বলতে পারে যে অমুক জমি নিচু জমি তুমি ভাওয়াইল্লা দীঘা লাগাও, আমার কাছে ভাওয়াইল্লা দীঘা আমি সেভ করছি। তার মানে তার কথা মতো সেই জাতের ধানটা সে করছে, যে এখানে তুমি কাজল শাইল লাগাও, এটা এরকম জমি, কিংবা মানে সবজির মধ্যে এটা করো, মানে ও করে দিচ্ছে। তাহলে আমরা দেখছি যে বীজের অধিকার প্রতিষ্ঠা করার মধ্যে, যেটা ব্রাজিল বলছে খাদ্য সার্বভৌমত্ব অর্জনের মাধ্যমে আমরা জমির অধিকার পাবো, নয়া কৃষি বলছে যে বীজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলে নারীরা অন্তত স্বামীর যে জমি, মানে মালিকানা হিসেবে, সেই জমিতে তার একটা, এটাকে বলে ডিফ্যাক্টো মানে মালিকানা, যে তার একটা মানে ইনডাইরেক্টলি সে ওটার মালিক হয়ে পাচ্ছে, কারণ তার ডিসিশন ওখানে অনেক কাজে লাগছে। স্বামী তার উপর অন্তত নির্ভরশীল না হলো, তার কথা মতো মানে তাদের একটা পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সে চাষটা হচ্ছে। তবুও এখানে আমরা এই যে ফেমিনিস্ট ল্যান্ড প্ল্যাটফর্মের কাজ করতে গিয়ে আমি আমাদের সহকর্মীদের মাধ্যমেও কিছু কাজ করেছে, তো সেখানে আমি একদিন বসছিলাম কৃষক নারীদের সাথে। তো সেখানে একজন কৃষক খুবই ভালোভাবে বীজ রক্ষা করছে, খুবই ভালোভাবে তার স্বামী, ওই যে আমি গতবার দেখাচ্ছিলাম যে স্বামীকে বীজ দিচ্ছে, সব কিছুই আছে। তো মনে হতে পারে যে খুবই ভালো, কিন্তু এখানেও প্রশ্ন আছে। আমি বললাম যে আপনার কি কখনোই মনে হয় না যে একটা জমি নিজের নামে করি, মানে এটা কি করা যায় কি না? তখন ও বলল যে হ্যাঁ, আমি মানে ও করে কি ফসল বিক্রি করে টোরে কিছু টাকা লুকিয়ে জমায়, এটা মেয়েদের একটা স্বভাব। মানে ও একটু বেশি ফসল হয়েছে, হয়তো কিছু টাকা জমাইছে, এরকম জমাতে জমাতে সে এক পর্যায়ে দেখলো যে একজন একটা জমি বিক্রি করছে, কাছাকাছি একটা জমি, সেটা যে দাম, সেই দামটা তার আছে। তখন সে বলল যে স্বামীকে বলল যে আমি জমিটা কিনবো। তো স্বামীও খুশি, ওদের জমি বাড়বে। নাম যখন জমি যখন রেজিস্ট্রি করার সময় হলো, স্বামী জানতো না যে ও চাইছে যে নিজের জন্য জমিটা করতে। ও যখন বলল যে এই জমিটা আমি নিতে চাই, আমার নামে করতে চাই, স্বামী বাধা দিল, বলে এটা লোকে কি বলবে, মানে এটা তুমি তো পরিবারের জন্যই করতেছো, মানে তোমাকে, মানে সে দিল না, সে মেনে নিল, কিন্তু তার মনের মধ্যে ওটা ঢুকে গেল যে এই জায়গাটাতে একটা কাজ করা আছে, মানে এখানে জাস্ট স্বামীকে ভালোবেসে স্বামী দেবে এটাও না আর কি। স্বামী দিল না যে সেটা সম্ভবত সমাজের কথা চিন্তা করে, বা এটা হয় না, মানে সিম্পল কথা, না না এটা কেমনে হবে। এমনকি ওর ছেলেও বলল, মেয়ে বলল না কিন্তু ছেলেও বলল। তারপর ওরা লিজা ছিলেন কি না, ওই সেলিনার সাথে কথা হচ্ছিল, হ্যাঁ। তো সেটা মানে আমি দেখলাম যেটা। তবে আবার যখন বললাম যে আচ্ছা আপনার পরিবার থেকে, আপনার বাপের বাড়ি থেকে কোনো জমি পাইছেন কি না, আরও কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তখন খুব ইন্টারেস্টিংলি কয়েকজন কিন্তু পাইছে, বুঝছেন, পেয়ে আবার বিক্রি করে এনে মজার হলো স্বামীকে দিয়ে দিচ্ছে।
না এটা মানে ঘটছে, কিন্তু তবু আমার কাছে মনে হলো যে বীজের মাধ্যমে যদি আমরা একটা অন্তত একটা ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে, যে আস্তে আস্তে নারী যদি এই ক্ষমতাটা অর্জন করে, স্বামী এক পর্যায়ে তাকে আর এটা বাধা দিতে পারবে না। এখন হয়তো একজন স্বামীর এটা হচ্ছে, কিংবা আমাদেরও কাজ হবে, এটা লিজা, আজমিরা, ডলি, আমার সহকর্মীদেরকে বলছে, আপনাদেরকেও শুনতে হবে। সেটা হলো যে কথা বলার সময় নারীদের মাথায় এটা ঢোকাতে হবে যে এটা বুঝিয়ে হোক বা সমাজকেও আমরা বোঝাবো যে নারীর ভূমির অধিকার আছে, এটা আপনারা বাধা দিতে পারেন না। ও যদি টাকা দেয়, হ্যাঁ, ও যদি টাকা দেয়, ও যদি দেশের আইনে তো কোনো বাধা নাই। নারী জমি কিনবে কি পুরুষ জমি কিনবে, দেশে কি কোনো আইনের বাধা আছে? কোনো বাধা তো নাই, তাহলে কেন পারবো না? তো এই কথাটা আমাদের একটা কাজ করার আছে। এখন আমি আরেকটা যোগ করবেন অল্প করে, হ্যাঁ এবার এটা দিয়ে দেন। যেমন ধরেন আমার ফ্যামিলি, আমার পরিবারে কর্তা তার বাবার পরিবারে থাকার সময় বিয়ের আগে মানে কিছু সম্বল টম্বল করবে, জমি জমা কিনবে, সেটা কিন্তু নিজের ইচ্ছা মতো সে নিয়ে আসতে পারবে না আমার কাছে। সেটা হয়ে যাবে তার মা এবং বোনদের। এবং আমাকে বিয়ে করার পরে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গারো আইনের কথা আমি বলছি, তারপরে আমাকে বিয়ে করার পরে যদি জমি কেনা হয়, সেই জমি কিন্তু আমার স্বামীর নামে হবে না, আমার নামে হবে, স্ত্রীর নামে হবে এবং মেয়ে সন্তানের নামে হবে, আর ছেলে সন্তানের নামে হবে না। তারপরে যখন জমি কিনবে তে কিন্তু আমার নামে হবে। তারপরে আরেকটা বিষয় দিদির কথা প্রেক্ষিতে আমি বলি যে পুরুষরা, আমাদের সমাজকে আমি একটু হাইলাইট করি, আপনারা তো ব্যাকগ্রাউন্ড জানেন না, পিতৃপুরুষরা কেন আমাদের নারীর জন্য ভূমি অধিকার দেওয়া হয়েছে। পিতৃপুরুষরা যুগ যুগ ধরে, যারা আমাদের একদম জন্মদাতা পিতৃপুরুষ, তারা চিন্তা করেছে, মানে যুদ্ধে গেলে 500 জন 600 জন সন্তান, পুরুষ সন্তান যুদ্ধে যেত, কিন্তু ফিরে আসতো মাত্র 100 জন, 400 জনই মারা যেত। তারপরে শিকার করে খেত। আগে তো বনে বাদারে শিকার করে খেত। শিকারে যাবে 60 জন 50 জন 100 জন, মাত্র 10 জন ফিরে আসবে, সব বাঘের খাওয়া হয়ে যাবে। এইভাবে দেখা গেল পুরুষ সন্তান কমে যাচ্ছে। এখন সেই মা বাবা চিন্তা করলো যে আমাদের জমি জমাকে রক্ষা করবে, পুরুষ সন্তান তো কমে যাচ্ছে, এভাবে যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের সন্তান এই সম্পদকে রক্ষা করবে। আমরা আমাদের মেয়ে সন্তানকে অসহায় হতে দেব না, ভিক্ষুক হয়ে কারো কাছে হাত পেতে খাইতে দেব না। আমরা আমাদের মেয়েদের জন্য সম্পদ অধিকারে দিয়ে যাব। এইভাবে তারা মানে সারা আমাদের গারো সমাজে এইভাবে নারীরা স্বীকৃতি পেয়েছে। তবে এই যে পুরুষরা পাবে না এমন নয়, পুরুষরা পাবে যখন আমাদের পুরুষরা অতি উত্তম কাজ হলো জামাই যাওয়া, পরের ঘরে জামাই যাওয়া অতি উত্তম কাজ। কেন হবে না? ঘর জামাইও যাবে, এমনি জামাইও যাবে। ঘর জামাই তো যাবেই, এমনি জামাইও যায়। কেন যাবে? কেন অতি উত্তম? মানে সেই শ্বশুর বাড়ি গিয়ে তার স্ত্রীর নামে যা কিছু সম্পদ পাবে সব সে নিয়ন্ত্রণ করতে পারবে। তারপরে দেখেন শেষ পর্যায়ে যখন দেখা গেল তার স্ত্রী মারা গেল, তার সন্তানরা তাকে দেখাশোনা করছে না, এখন আমরা যা বোন আছি, আত্মীয় স্বজন আছি, আমরা সেই ভাইকে আমরা খুঁজে নিয়ে শেষ আশ্রয় দিব, শেষ ঠিকানা মা বোনদের কাছে। এর জন্য মানে আদি পিতারা
এখানে নারীদেরকে সম্পত্তির মালিক হিসাবে স্বীকৃতি দিয়েছে, যার কারণে এখন বর্তমানে দেখেন সব জাতির ফকির আছে, কিন্তু আমাদের কোনো ফকির নাই। তারপরে আরেকটা বিষয়, হ্যাঁ, সব জাতির ফকির আছে এবং পুরুষরা অসহায় নাই। শেষ পর্যন্ত আমার ভাই যেখানে থাকুক, দিল্লি থাকুক, মাটির নিচে থাকুক, আমার খুঁজে নিয়ে শেষ ঠিকানা। ধন্যবাদ। বীজকে আমরা একটা বীজ রক্ষা নারীর জন্য যে গুরুত্বপূর্ণ, বর্তমানে যে কৃষির অবস্থা, সে কৃষির অবস্থায় যদি আমরা হাইব্রিডে চলে যাই, উচ্চ ফলনশীলে চলে যাই, এই যে সোকল আধুনিক কৃষি, বাণিজ্যিক কৃষিতে চলে যায়, নারী আরও অসহায় হয়ে পড়বে। এটা একটু মাথায় ঢুকাতে বলছি। এবং সেটা একটা এন্ট্রি পয়েন্ট হবে নারীর মানে সম্পত্তির অধিকার বলেন, জমিতে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট তার একটা প্রভাব বা অধিকার বলেন, সেটা সে জন্মাবে যদি বীজের অধিকারটা তার হাতে থাকে। তো এই জন্য আমি বলবো যে আমি চলে যাওয়ার পর আপনারা নিজেরাই যখন আলাপ করবেন যে বা গ্রুপে ভাগে, বীজের ব্যাপারটাকে আমরা কিভাবে দেখতে পারি। এতদিন আমরা বীজের জাত বাড়ানো, বীজের করার জন্য আমরা বলছি, কিন্তু এখন এটাকে ভূমির অধিকারের অংশ হিসেবেও দেখতে চাই। এটা ক্লিয়ার করতে পারছি? আরেকটা পয়েন্ট যে কারণে দাঁড়াইছি, এটা একটু নতুন ধারণা, কিন্তু এটাও একটু চিন্তা করছে। এখন মাটি যখন বলি বা জমি যখন বলি বা ভূমি যখন বলি, সব কি এক? মাটির মধ্যে পার্থক্য নাই? মাটি, বালি মাটি আছে, এঁটেল মাটি আছে। যেমন ইয়াসমিনদের সাথে যখন কুমারদের কথা বলছে, তখন নির্দিষ্ট একটা মাটি না পেলে একটা পুরা জনগোষ্ঠী তাদের পেশা থেকে হারিয়ে যাচ্ছে। কুমাররা সেই মাটিটা না পেলে তাদের মানে জীবিকার সাথেই সম্পর্ক। তাহলে জমি বলতো অ্যাবস্ট্রাক্ট কিছু নাই, জমি বলতো একেবারে সাধারণীকরণ করা যাবে না, যেটা ওনাদের পাহাড়ি এলাকায় যেটা আছে বা একটু এলাকায়, সমতলে আরেক রকম, আবার রাজশাহীর দিকের মাটি আরেক রকম, দিনাজপুরের দিকে মাটি, নাহলে ফসলেরই বা এত বৈচিত্র্য হয় কি করে। এখন আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এটাকে মানে আমরা মানে একটু গভীরে যাওয়া, সেটা হলো যে জমিতে ধরেন আমাকে অধিকার দিয়ে দিল, আমি মা বাবার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক, আমি 2 বিঘা জমি পেয়ে গেলাম, 1 বিঘা পাইলাম না, ঠিক আছে, 1 বিঘা পাইলাম। সেই জমিটা আমার একটা নিচু জমি, ওই যে কে বললো যে পানির মধ্যে দিয়ে দেয়, পুকুরের মধ্যে দিয়ে দেয়, ওরকম হতে পারে, কিন্তু ধরেন বালি জমি হতে পারে বা এরকম হতে পারে। তার মানে আমি জমি পেলেই হচ্ছে না, সেই জমিটা আবার কেমন, সেই জমিটার মাটিটা কেমন, সেটাও আমার একটা দেখার বিষয় আছে। তার মানে এটা কেন প্রশ্নটা উঠছে, সে প্রশ্নটা উঠছে এই কারণে যে জমি আমার থাকলেই হলো না, সেই জমিতে আমার অ্যাক্সেসটা মানে আমার ব্যবহার উপযোগী কিনা, আমি যেতে পারছি কিনা, আমি ওটা ব্যবহার করতে পারছি কিনা, সেটা নির্ভর করবে ওই মাটিটা কেমন, প্লাস ওই মাটিটা কোন জায়গায়। এখন আমরা একটা ছোট্ট একটা চর্চা করে দেখছিলাম আমাদের কেন্দ্রগুলোর মাধ্যমে, সেটা হলো এটা দেখতে যে ধরেন একটা জমি আমার আছে যেটা ফ্যাক্টরির কাছে, যেটা মানে জমি আছে কিন্তু তার কাছেই বেশ কয়েকটা ফ্যাক্টরি, আমার জমিটা ওর কাছে, হ্যাঁ, দেখা গেলে ওই ফ্যাক্টরি হওয়ার আগ পর্যন্ত হয়তো মহিলারা ওখানে যেতে পারতো, কিন্তু ফ্যাক্টরি হওয়ার পরে সে আর ওই জমিতে যেতে পারছে না, ওকে অন্য কাউকে দিয়ে কাজটা করা, মানে ওটা তারপর অ্যাক্সেসটা পুরুষদের মধ্যে চলে গেল। কিংবা আমার যদি ওটা অনেক দূরেই হয়, একটা একেবারে বিলের মধ্যে দিয়ে দেয় বা কোথাও, তাহলে আমার দূরত্বের কারণে আমি যেতে পারছি না। আরও ভয়ানক হলো যে আমার জমি, সেই জমি আমি হয়তো বর্গা চাষিকে দিচ্ছি বা যে কোনোভাবে হোক, ওটা আধুনিক কৃষির আওতায় চলে গেছে।
আধুনিক কৃষির আওতায় চলে যাওয়ার কারণে ওই যে ডিপ টিউবওয়েলের পানি তোলা হচ্ছে, সার কীটনাশক ব্যবহার হচ্ছে, মাটিটা আর সেম নাই। তাহলে সেই মাটি এবং নয়া কৃষির মাটি পার্থক্য হবে না? তাহলে আমাকে ওই মাটি দিলে আমি কতটুকু লাভবান হব, আর একটা নয়া কৃষির জমি চাষের মাটি দিলে কতখানি হব, সেটা পরীক্ষা করার জন্য আমরা করছিলাম কি যে বীজ কত রকম ফসল ওরকম জমিগুলোতে করা যায়। যেটা দেখা গেল যে ফ্যাক্টরির আশেপাশের জমিগুলোতে তেমন করা যাচ্ছে না, কারণ ও যেতেও পারছে না, ও প্ল্যানও করতে পারছে না, বা আধুনিক কৃষির জমিতে ওই নির্দিষ্ট ফসল ছাড়া সে করতে পারছে না। কিন্তু নয়া কৃষির জমি বা এরকম যেগুলো জমি, সেগুলোতে সে অনেক ডাইভার্সিটি, মৌসুম ভিত্তিক এগুলো করতে পারছে। তার মানে মাটির অধিকার, জমির অধিকারের সাথে মাটির অধিকার, মাটির ধরন, মাটির নির্দিষ্ট অবস্থান সব মিলিয়ে আমার অধিকারটা প্রতিষ্ঠিত হবে। আমি ধেই ধেই করে নাচতে হবে না যে আমি 5 বিঘা জমি পেয়ে গেছি। আমাকে জানতে হবে এই 5 বিঘা জমিটা আমার 5 বিঘা কি পাবো, আসলে না পাবো না, বেশি বেশি বলে অভ্যাস হয়ে গেছে। কিন্তু যতটুকুই পাই সেটা আমি কোন জায়গায় পাচ্ছি, এবং এটা কিন্তু আমার মনে হয় যে হয়তো অসচেতনভাবে অনেক সময় ভাইয়েরা জমি দিতে গিয়ে হয়তো বোনটাকে এমন জায়গায় দিয়ে দিল, ও তো মানে থাকবে না, ও তো দিয়ে দিল একটু দূরে একটা ইয়ের পাশে, হ্যাঁ দিয়ে দিলে হতেও পারে। কিন্তু এটা তো তার মানে আমরা এই জায়গাটা তো একটু দেখব, এটা এখনও আমার চিন্তার মধ্যে নতুন আসছে। এটা নিয়ে আমি একটু ভাবার চিন্তা করছি, চিন্তাটা আপনাদের মাথায় ঢোকাবার চেষ্টা করছি। যে প্রথম কথা হলো বীজের অধিকারের ব্যাপারে আমি নিশ্চিত যে বীজ একটা ভালো এন্ট্রি পয়েন্ট আমার কৃষক পরিবারে নারীর জমিতে অধিকার করার জন্য। আর তার চেয়েও বড় কথা, সব নারীর জন্যেই জমির ধরন, মাটির ধরন, জমির অবস্থান, এই সব কিছু বিচার করে আমার ভূমির অধিকারটা আমি করব। তো খুব কি পাগলামি মার্কা কথা হলো নাকি? হ্যাঁ, আচ্ছা এখন আপনি বলবেন, কিন্তু ওরা দুইজন বোধহয় একটু আগে বলতে চেয়েছিল। আমি আর 5 মিনিট কি 10 মিনিট থাকতে পারবো, কারণ আমাকে আবার যেতে হবে। তো আমি থাকতে যে কথাগুলো বলা দরকার সেটা একটু বলেন, তারপর আপনারা একটু করেন। আর টি ব্রেকের সময় এসে না? আচ্ছা আচ্ছা, আমরা বরিশালের দুজনে যে উপস্থিত আছি, বরিশালের যে কথাটা সেটা হলো যে এই যে বাবার বাড়ির সম্পত্তি যে বোনেরা পাবে, এরকম হাজার হাজার মামলা আমাদের কোর্টে কিন্তু আছে। কোনো মানে একই কথা হয়েছে, 1 নম্বর কথা হয়েছে, প্রথমেই ফার্স্ট বাবা এবং মা দুজন কিন্তু রাজি হয় না সম্পত্তি দেওয়ার জন্যে। তারপরেও অনেক ধরেন বিচার আচারের পরে যদি দিতে রাজিও হয়, দেখা যায় এক ভাই দিবে না, সে বলছে না এটা কোনোভাবে দেওয়া হবে না, তোমার মেয়েদেরকে লেখাপড়া করাইছো, ভালো বিয়ে দিছো, তারা স্বামীর বাড়ির সম্পত্তি পাবে, এই জায়গায় কি। এবং আরেকটা জিনিস আপা, যেটা বরিশাল অঞ্চলে বেশি আমরা দেখি, সেটা হলো যে এই যে মেয়ে বিয়ে দিছো, তার সিকিউরিটি কি? সে আজ না হোক কাল 2টি বাচ্চা নিয়ে আসবে, তার স্বামী তাকে ফেলে যেতে পারে বা মারাও যেতে পারে, তখন তোমার এই মেয়েকে কে দেখবে? আজকে যে জমি দেওয়ার জন্য মেয়েকে জমি দেওয়ার জন্য তোমরা তো পাগল হয়েছ। এই যে কতগুলি কথা বা খুবই কঠিন। আরেকটা যে আপা শেষ করব, আর না এটা খুবই কঠিন আমাদের জন্যে। না মানে বিষয় এই আমাদের কিন্তু প্রচুর মামলা এই ভাই বোনের মধ্যে জমি জমা নিয়ে কিন্তু আছে, এবং এরকম আছে বাবা মার সাথে সন্তানের কিন্তু জমি নিয়ে মামলা আছে। এইটা গেল একটা। আর একটা আমাদের বরিশালে কিন্তু খাট জমি আছে, সেই খাট জমি কিন্তু কোনো নারী পাবে না। কেন পাবে না? সেই খাট জমি নারী পেতে পারে যদি তার বড় সন্তান ছেলে হয়। কোনো নারী হলে কিন্তু, মেয়ে যদি হয়, সে কিন্তু খাট জমি পাবে না।
এইটা একটা। এবং আমার নিজের জীবনের একটা কথা বলি, আমি কিন্তু অনেক জমি জমার মালিকের স্বামীর স্ত্রী, তালুকদার বাড়ির, কিন্তু আমার হাজব্যান্ড একা, আর আমার ননদ আছে, ননদের 2টা ছেলে আছে। আমার শ্বশুর কিন্তু এখন পর্যন্ত আমার হাজব্যান্ডের নামে কোনো জমি জমা বাড়ি ঘর কিচ্ছু দেবে না। সে বলছে আমি আমার মৃত্যুর পরে যা হোক, কিন্তু এখন দেব না। পিছনে একটাই কারণ, যেহেতু আমি নিঃসন্তান, এই জন্যে কোনো জমি জমা কিচ্ছু। এবং আমি যে বাড়িতে বাস করি সেই বাড়িটার দাম আছে প্রায় 1.5 কোটি টাকা, কারণ বরিশাল শহরের উপরে 8% জমির উপরে আমি বাস করি। ওই বাড়ি আমি যতদিন বেঁচে থাকবো ভোগ করব, কিন্তু আমার স্বামীর নেমে দেবে না। তাহলে কি মানুষের লাগিয়া মনে করেন আপনার লড়াই করবো? নিজের জীবনেই তো কোনো পরিবর্তন আসতেছে না। আমি শুয়ে শুয়ে একা একা চিন্তা করি যে আজকে যে বিল্ডিংয়ে শুয়ে আছি, এই বিল্ডিং আমি চক্ষু বুঝে গেলে আমার যে ভাইয়ের ছেলেরা আছে, আমার যে ভাইয়ের বোনের আছে, কেউ কোনো অধিকার পাবে না। এটা সম্পূর্ণ আমার ননদের ছেলেরা পাবে। এই জন্যে আমার শ্বশুর একদম এমন করাপ্টেড করে রাখছে, কোনো জমিতে কোনো কিছুতে, মানে আমার স্বামীকে এখন পর্যন্ত সে কোনো দলিল দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে না, কারণ ওটা পাবে সম্পূর্ণ আমি এবং আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার ননদের 2 ছেলে পাবে। তাহলে দেখেন আপা যে এই যে একটা ঘটনা কত কঠিন। তাহলে কাউকেই দিত না আপা, কাউকেই দিত না, কাউকেই দিত না। তার তো মেয়ে, তাও দিত না, কিন্তু এখন 2টা ছেলে আছে। তাহলে এই যে দেখেন আপা, আরেকটা জমি আমি বলে গেলাম যে খাট জমি আমরা নারীরা পাই না। আর আপা তো সুন্দর করে বলল যে জমি একটু দিতে চায় আপা, সেটা হলো বাথরুমের পিছে। জীবনে জানি বেচতে না পারি, হায় হায় জমি তাকাইয়া খালি দেখি কি সুন্দর জমি দিয়ে তুইছে, কিন্তু জমি হয়েছে বাথরুমের পিছে, কোনো কেউ কিনতে চায় না। কিন্তু দেখা গেছে ওই জমি বিক্রি করলে আমার একটা সন্তানকে লেখাপড়া করাইতে পারি এবং উচ্চ পর্যায়ে তাকে নিতে পারি, কিন্তু বাপের বাড়ির সেই সুযোগটা কিন্তু আমরা আসলে নারীরা পাচ্ছি না। সকলকে ধন্যবাদ। আমরা যেটা আমাদের সবসময় চোখে পড়ে আর কি, ওইটা হচ্ছে হইলো মেয়েদের দেখেন যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু বাবার বাড়ির শক্তিটা কমে যায়। আর শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়ি তো বউ হিসাবে তার ওই ক্ষমতাটা হয় না। একজন মেয়ের যতটুকু ক্ষমতা আছে বাবার বাড়ির, বউর কিন্তু এই ক্ষমতাটা হয় না। হয় ওই যুদ্ধ করে, ঝগড়াঝাটি করে, ওই ঝগড়াঝাটি করা পর্যন্তই, কিন্তু পূর্ণ ক্ষমতাটা কিন্তু আর সে খাটাতে পারে না। এখন ধরেন এই যে আমরা আগে তো মেয়েরা ঘরে ছিল, যেইভাবেই হোক দিন কাটতো। এখন মেয়েরা বাইরে আসাতে, চাকরি করাতে, ফ্যামিলিতে যেই সময়টা দেওয়া, যেই সেবাটা দেওয়া, এটা কিন্তু আমরা পারি না। আমাদের কিন্তু এখানে ঘাটতি একটা হয়ই। এই ঘাটতির কারণে শাশুড়ির যন্ত্রণা, স্বামীর যন্ত্রণা, নননাসের যন্ত্রণা কিন্তু পোয়াইতেই হয়। এখন এক সময় কি হয়, আগে আমরা শুনছি আপা যে খোলা কাবিনে বিয়ে হয়েছে, কিন্তু পুরা গ্রামের মধ্যে হয়তো বিয়া বাংলা 1-2টা দেখা গেছে, কিন্তু এখন গিয়ে দেখেন ঘরে ঘরে আছে। যা এখন আমাদের রেজিস্ট্রি করা কাবিন, কিন্তু 5 লাখ 10 লক্ষ টাকা ইয়া দেয়, মোহরানা দেয়, দেওয়ার পরও দেখেন গিয়া কত শয়ে বিয়ে ভাঙতে আছে। কারণ কি এখন 2 লক্ষ টাকা জরিমানা দিবে, দিয়েই বউ ছেড়ে দিব, 4 লক্ষ টাকা জরিমানা দিবে, দিয়েই বউ ছাড়বো, তারপরেও বউ রাখবে না। এখন দেখেন আমরা যখন বাবার বাড়িতে ছিলাম গেছি গা, এখন বাবার বাড়িতে আবার আমার ওই ভাইয়ের বউ একজন মেয়েই কিন্তু আসছে। এই ভাবির জন্য আমি ঘরে উঠতে পারি না। আবার শ্বশুর বাড়িতে আমার ঠাঁই নাই, বাবার বাড়িতেও ঠাঁই নাই, কিন্তু আমি এখন কোন জায়গায় যাব? আমার কি অবস্থা? তো এখন আমরা যখন উঠান বৈঠক করি আপা, আমরা শুধু এই কথাটাই বলি, আমরা নারীরা এত পরিশ্রম, এত কিছু সব কিছু করতে পারি, কিন্তু আমরা কি অন্তত 2% জায়গা কিনতে পারি না? আমরা যদি 2% জায়গা একজনে কিনি, এখন মনে করেন বিদ্যুতের যুগ, শহর গ্রাম এক হয়ে গেছে। কারণ আমরা 2% জায়গা কিনেও যদি আমাদের নিজের নামে আমরা একটা বাড়ি করি, তাইলে ওই যে আমরা একটা অসম্মান আমাদের হওয়া লাগে। বাবার বাড়ি তো ঠাঁই নেই, শ্বশুর বাড়ি তো ঠাঁই নেই, অন্তত এটা থেকে আমরা মুক্ত পাবো। তা আমরা এইটুকু চাই আর কি। সবাই ধন্যবাদ। সবাই প্রত্যেকটা পরিবারে ভাই এবং বোন, তাদের মধ্যে কিন্তু মানে এডুকেশনটা এটা মোটামুটি বেড়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, যখন সম্পত্তির ভাগাভাগির জায়গাটা হয় তখন কিন্তু মায়েরা একটু পক্ষপাতিত্ব করে আপা, এখনও স্টিল। এটা আমার মাস্টার্সের পড়েছিল হচ্ছে মানে সোশ্যাল ওয়ার্ক পড়েছিল হচ্ছে আমার মেন্টাল হেলথ যে ইয়েটা আছে, শ্যামলী যেটা আছে সেখানে। তো
ওখানে একটা মেয়েকে টোটালি পাগল বলে তার মামা এবং মা ভাইয়ের যোগ সাজসে তাকে ওখানে ভর্তি করিয়েছে এবং সে চিৎকার করে বলছে আমি কোনো পাগল না, ডক্টর প্লিজ আমাকে এমন কোনো মেডিসিন আপনি আমাকে দেবেন না যেটার কারণে আমি অন্তত আসলে একটা সুস্থ মানুষ আমি অসুস্থ হয়ে যাই। তো তার পিছনে কারণ যেটা ছিল, তাদের ধানমন্ডিতে বাসা, বিশাল বড় অবস্থা তাদের ধানমন্ডিতে যেহেতু বাসা, আপা বুঝতে পারছেন যে সে কীরকম অ্যারিস্টোক্রেট একটা পরিবারের সে সন্তান, মেয়ে, একটাই মাত্র মেয়ে, তার একটা ছেলে। ভদ্রলোক মারা গেছে, কিন্তু ভদ্রলোক স্ট্রোক করে মারা গেছে হঠাৎ করে, সে দিয়ে যেতে পারেনি। কিন্তু সে যখন মারা গেছে, মা তার ভাইয়ের যোগ সাজসে মেয়েটাকে পাগল বলে ওই সম্পত্তির থেকে ডিপ্রাইভেশনের জন্য তাকে ওই হাসপাতালে এরকম সে বলেছে যে নিচে আমার গ্যারেজ যদি রাখতে হয়, আমার অন্তত ওপিনিয়নটা নিক, আমাকে বিয়ে দেয় নাই। তো আসলে সম্পত্তির যদি অধিকারের কথা বলি, মেয়েদেরকে ভালো জায়গাগুলো না, মেয়েদেরকে দেখা হয় কি যে সবচেয়ে খারাপ যে জায়গাগুলো সেই জায়গাগুলো দিয়ে দেওয়া হয়। আমার আপন ভাই যেখানে ময়লার ট্যাঙ্কি, স্যানিটারি যেখানে ট্যাঙ্কি যেখানে আছে, ট্যাঙ্কির জায়গাগুলো আমাদের বোনদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আপা এটা বলতে আসলে বাধ্য হচ্ছি, নিজের ফ্যামিলির কথা বলতে চাই না। আমরা 5 ভাই 5 বোন সবাই মিলে হায়ার এডুকেটেড, সবাই খুব ভালো ভালো অবস্থানে আছে। এত ভালো অবস্থানে থাকা সত্ত্বেও আমি মনে করি গ্রামাঞ্চলে, আমি থাকি আপা বলিয়ারপুরে, যেই জায়গার মানুষগুলো কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম যে বাল্য বিবাহের প্রকোপটা এত বেশি, এইখান থেকে আমিনবাজারের পাশেই, খুব বেশি দূরে না, ওখানে এই লিটারেসি রেটটাও, মেয়েদের লিটারেসি রেটটাও অনেক কম এবং বাল্যবিবাহের প্রবণতা বেশি। কিন্তু সেখানে আমি দেখেছি এত অশিক্ষিত জনগণের মধ্যেও তাও সম্পত্তির ভাগ বন্টনটা যতটুকু প্রপারলি হয়, আমাদের এডুকেটেড ফ্যামিলির মধ্যে আপা সেই ফ্যামিলিটুকু হয় না। আমরা আসলে সম্মানের কারণে আপা আমরা মেয়েরা কিছু বলতে পারি না, শুধুমাত্র মা এবং বাবার দিকে চেয়ে। থ্যাংক ইউ সো মাচ। সবাই না, আমি এই জন্য আপা যে বীজের কথা বললেন, এটা একটু বলি এই জন্য যে এরকম ইতিহাস আমার জীবনেও আছে। আমারও আপার মতো এডুকেটেড ফ্যামিলি, কিন্তু আর আজকে আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার শিক্ষা দীক্ষা সব কিছুর মূলে আমার মা 8ম শ্রেণী পাস হলেও আমাদের লেখাপড়ার দিকে খুব গুরুত্ব দিয়ে, আর একটা জিনিস শিখেছে যে আমার কাছ থেকে শেখা যে মানুষকে ঘৃণা করো না, তার কর্মকে ঘৃণা করো। তারপরেও সে সম্পত্তির ভাগের ক্ষেত্রে কিন্তু যখন বলছে আম্মা সবসময় যে সমান ভাগ করব, কিন্তু সমান হয়নি। যাই হোক, ওটা ওই প্রসঙ্গে যাই না। আমি এখন আসতেছি যে খ্রিস্টান এইডের মাধ্যমে যে আমরা যে গ্রামে কাজ করি, আমি দেওয়ানগঞ্জের ইসলামপুরের একদম চর এলাকায় যে দেখলাম এখনও নারীরা ওই বীজের কথা বললেন, বীজটা কিন্তু নারীরাই সংরক্ষণ করে থাকে। নদী ভাঙনে, বন্যায়, অর্থাৎ তারা চলে হয়ে গেলে, মাইগ্রেট হয়ে গেলেও বীজটা সবসময় সবার আগে বীজটাকে সংরক্ষণ করে নিরাপদ জায়গায় রেখে দেয়। তো সেই জন্য আমরা যাদের নিয়ে কাজ করছি, আমরা 10 জন কৃষি নারীর ভিতরে 10 জন কৃষি নারীকে সামান্য অর্থ দিয়ে সহায়তা করা, যে মানে জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে স্মার্ট কৃষি উন্নয়ন কিভাবে করবে সেটা প্রশিক্ষণ দিয়ে না বলে স্মার্ট কৃষি, কিন্তু আমরা যে হ্যাঁ, থ্যাংক ইউ আপা। জি না, একটু না তারপর বলি আপা, কৃষি নিজেই স্মার্ট, হ্যাঁ, কিন্তু কৃষিকে স্মার্ট করার কোনো দরকার নেই। স্মার্ট এবং কৃষি একসাথে যায় না। দয়া করে এটা সরকার একটা করছে এবং এটা কোম্পানিগুলো একটা নতুন ফন্দি, মানে এটার মাধ্যমে তারা কিছু প্রযুক্তি, নতুন কিছু পলিসি, দয়া করে এটা করবেন না। আমি শুধু চলে যাচ্ছি, একটু আমার কাজ আছে। একটা কথা একটু বলে যাই যে উনি যেটা বললেন না, আসলে প্রত্যেকেই যদি একটু করে বলতে দেই, প্রত্যেকের কাহিনীর শেষ নেই। কিন্তু আমরা আজকের আলোচনাটাকে শুধুমাত্র সম্পত্তির অধিকারে প্রশ্নে, ভূমির অধিকারে যাব না, যদিও একটা গ্রুপ ওইটার উপর হতে পারে, কিন্তু আরেকটা গ্রুপ আমি চাই যে একটু বীজকে কেন্দ্র করে, বীজের মাধ্যমে আমি কি করে, বা আমরা যাদের সাথে কাজ করি সে কৃষকদেরকে কি করে আমরা জমির অধিকারে আনতে পারি সেটা একটু দেখব। আরেকটা হলো প্রাকৃতিক সম্পদ, যেমন পানি বিশেষ করে। ঠিক আছে, ভূমি ব্যবহারের প্রশ্নে তো আচ্ছা,
আপনারা খেয়াল করেন, আপনি ছিলেন তো এই গ্রুপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আসলে লাঞ্চ আওয়ার যদিও আমরা যা লিখেছি সকলে মিলে সেটা শুধু পড়ে যাব, যদি কোথাও অ্যাড করতে হয় আমার গ্রুপে সবাই আছে এবং আপনারা সংযোজন করতে পারবেন। এখানে হচ্ছে আমরা যে বীজ নিয়ে লিখেছি, সেখানে হচ্ছে প্রথমত আমরা জ্ঞান, মানে নারীর এই বীজ সম্পর্কে যে জ্ঞান থাকতে হবে, সেখানে জাত চিহ্নিতকরণ, সময় উপযোগিতা ও মৌসুম জানা, মানে এখানে মৌসুম জেনে আমাদেরকে মানে জ্ঞান থাকতে হবে আর কি। কোন বীজ রাখতে হবে আপনারা ব্রড আকারে বলেন, যেহেতু জি। আপনারা শুধু বীজে নারীর অধিকার নিয়ে আলাপ করেছেন, জি জি তো ভূমির প্রশ্নে না। না, তো ভূমির প্রশ্নে এত ডিটেল তো আসার কথা না। এটা ভূমির প্রশ্নে জ্ঞান চর্চাটাই যথেষ্ট, ঠিক আছে? হ্যাঁ, ভূমির প্রশ্নে জ্ঞান চর্চাটাই যথেষ্ট। কোন বীজ রাখতে হবে, হ্যাঁ, পূর্ণ উৎপাদন, সংরক্ষণ, সংগ্রহ ও পোকামাকড় ব্যবস্থাপনা, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিবেশীর সাথে সম্পর্ক স্থাপন। এরপরে দেখেছি আমরা কিভাবে সংগ্রহ করব। এটা হচ্ছে ধরন অনুযায়ী বীজ নির্বাচন ও বাছাই, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বীজ সংগ্রহ ও বিনিময়। তারপরে আমরা যেটা লিখেছি যে কিভাবে সংরক্ষণ করবে, পাত্র নির্বাচন, বীজের ধরন অনুযায়ী, তাপমাত্রা নির্ধারণ, মৌসুম অনুযায়ী বীজ সংরক্ষণ, পোকামাকড় ব্যবস্থাপনা, এটা আছে সংরক্ষণে। এরপরে হচ্ছে বাজারজাতকরণ ও পূর্ণ উৎপাদন, যেটা নারী নিজের বাজারজাতকরণের ফলে নারীর নিজের পুঁজি হবে। মাটির ধরন, জমি, সময়, জমির অবস্থান নির্ণয় করা, নারীবান্ধব মার্কেটিংয়ের ব্যবস্থা করা, এটা আমরা বাজারজাতকরণ এবং এর মধ্যে রেখেছি। নারীর অধিকার প্রতিষ্ঠা পাবে, কৃষাণী নারীর স্বীকৃতি বৃদ্ধি পাবে, পরিবারে পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে, অর্থনৈতিকভাবে নারী স্বাবলম্বী হবে, এটাই। এরপরে প্রভাব, যেটা নারীর যে সব কিছু করার পরে, ঠিক আছে, হ্যাঁ, আমাকে মাইকটা দিন। তো সকলকে ধন্যবাদ। আমরা যারা ছিলাম এই গ্রুপে, আচ্ছা, না, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনারা বীজে নারীর অধিকার বিষয়ে আলাপ করেছেন, কিন্তু আমরা আসলে যেটা জানতে চেয়েছিলাম যে ভূমিতে একজন নারীর যে জ্ঞান আছে, ঠিক আছে, একজন নারী, কৃষক নারীর যে জ্ঞান, সেটা ভূমিতে কিভাবে সে ব্যবহার করবে। সেক্ষেত্রে যদি সে ব্যবহার করতে না পারে, তার প্রথম যেটা খর্ব হচ্ছে সেটা হচ্ছে তার জ্ঞান, এবং যে জ্ঞানগুলো আপনারা এখানে লিখেছেন সেগুলো সবই বাদ পড়ে যাবে, কারণ সে তো বীজটাই সে দিতে পারছে না, ঠিক আছে। তাছাড়া যে ভূমিতে অনেক কিছু আছে, যেমন শুধু বীজ না, বীজ রাখা, বীজ ফেলা, বীজ বোনা, কারণ সব কিছু তো তার নিজের কাছে রাখতে পারছে না। সেটা একটা পুনরুৎপাদন করার জন্য তো তার একটা জায়গা লাগছে, ঠিক আছে। এখন সে যদি তার স্বামী বলে যে আমি এটা এখানে করতে দিব না, তাহলে তো সে তার অধিকারটা ফলাতে পারছে না। আমি বুঝাতে পেরেছি, সে তার অধিকারটা ফলাবার জন্য তার একটা ভূমি দরকার, অথবা তার একটা এমন একটা জায়গা আছে যেখানে সে আছে, ঠিক আছে, আমার স্বামীর জমিতে দিলাম না, আমার ভাইয়ের জমিতে দিলাম না, আমার প্রতিবেশীর জমিতে দিলাম, সেই অধিকারটা তার আছে কিনা, বা সামনে যে বিলটা পড়ে আছে ওখানে দিলাম, সেই অধিকারটা আছে কিনা, ঠিক আছে। আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করব। নেক্সট গ্রুপ আসেন, পানি আসে। আমি খুব সংক্ষেপে বলবো, যদি কিছু ধরার থাকে ধরিয়ে দিন।
ভূমিতে নারীর অধিকার, আমরা পানির অধিকার নিয়ে লিখেছি। এখানে নারী আসলে নিজের অধিকার কোথায় কোথায় মানে তার নিজের অধিকার খর্ব হচ্ছে ভূমিতে। সেখানে দেখা যাচ্ছে যে আমরা সবাই জানি গৃহস্থালির কাজে বেশিরভাগ নারীরাই কিন্তু পানি আনা নেওয়া খাওয়া গোচারণ থেকে শুরু করে সকল রকমের কার্যক্রমের সাথে কিন্তু নারী সম্পৃক্ত। এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের বাধা, এটা আমরা বলছি ব্যক্তি মালিকানা হতে পারে, যেমন দখল হয়ে যায় কোনো একটা এলাকাতে। যদি দেখা যাচ্ছে যে আমার নদীটা এটা এরকম আছে, যেমন আমি একটু আগে বলেছিলাম যে যেটাকে ঠ্যাঙ্গা মারা আমরা বলি, ওরা নদীটাকে এমনভাবে দখল করেছে, হ্যাঁ, আমি যদি সেখানে ঢুকতে যাই এবং নদীর ওপর প্লাস্টিকের ড্রামকে কেটে কেটে তারা সেখানে একটা রেস্টুরেন্ট করেছে। নদীটা কিন্তু হোসনে আরার ব্যক্তিগত সম্পত্তি নয়, কিন্তু উনি সেটাকে ব্যবহার করছেন। আমাকে সেখানে 50 টাকার টিকিট কেটে ওই নদীর উপর বসে চা খেতে হচ্ছে, ঠিক আছে, যে অথচ ওই নদীতে কিন্তু আমি অবাধে নামতে পারতাম বা চলতে পারতাম। এবং বায়োপ্ল্যান্ট ইউজ করা হচ্ছে মাছের ব্রিডিংয়ের বা মাছ চাষের ক্ষেত্রে। এটা কিন্তু নদীর খুব গভীরে যেয়ে বা অনেক ভেতরে যেয়ে করছে না, যেখানে বসতি রয়েছে বা ঘরবাড়ি রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে তীরবর্তী এলাকাতে। তো আমার একটা গৃহস্থালির কাজে আমি যদি নদীর পানি বা নদীর তীরে আমাকে যেতে হয়, সেখানেও কিন্তু নারীর অবাধ চলাফেরা হচ্ছে না, সেখান থেকেও বঞ্চিত হচ্ছে। এবং কলকারখানার বর্জ্য নিষ্কাশনের ফল দেখা যাচ্ছে অপরিকল্পিতভাবে ফেলছে। আমি যেটা বলবো, এখানে বেশ কিছু কিছু টাইলস কারখানা ইদানিং চোখে পড়ছে এবং প্লাস্টিক বা পাপোশ তৈরি কারখানাগুলো রয়েছে, সেখানে কিন্তু নারী শ্রমিকরাই কাজ করছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যেটা কাহালুতে বগুড়া বেজে যদি আমি বলে থাকি, আমি বগুড়া থেকে আসছি, সেখানে একটা টাইলস কারখানা রয়েছে, সেটা কাহালু উপজেলা ধরা হয়। সেখানে নারী শ্রমিক অনেক কাজ করছে। ওইখানে যে নিষ্কাশনটা রয়েছে, ওখানে প্রচুর খাল, রাস্তার দুপাশ দিয়ে অনেক খালের ভেতর দিয়ে যাচ্ছে পানি, অথচ ওই খালগুলো এমন অবস্থা, ওখানে কিন্তু মানে মেয়েরা তাদের মানে কিছু কাজকর্ম বা নিজেদের চলাফেরা এইগুলো থেকে কিন্তু আর সরাসরি এভাবে করতে পারছে না, কারণ ওই পানিটা এত বেশি কালো হয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে এমন হচ্ছে যে স্থানীয় মাছ বা স্থানীয় যে যে জিনিসগুলো আছে, যেমন শাকসবজি তোলার ক্ষেত্রে অনেক সময় মহিলারা কিন্তু আহরণ করতে যায়, অবাধ চলাফেরা বা ওই জায়গাগুলো তাদের যাওয়াই নিষেধ, বাউন্ডারি দিয়ে বন্ধ করে ফেলেছে, যে আপনি যাবেন ওই তালা খুলেও দিবে না আপনাকে, বা আপনি যে যেতে চাবেন বা কোনো কিছু হয়েছে সেই সুযোগও নেই। তো এবং জীবিকা হারাচ্ছে, এটা আমরা বলেছি যে যেমন সেতু নির্মাণ বা এখানে দেখা যাচ্ছে যে আমরা এটা ওভারঅল লিখেছি যে জীবিকার ক্ষেত্রে রোজগারের উপর কিন্তু নারীর অনেক কিছু ডিপেন্ড করে। নারী কিন্তু অনেক রকমের টর্চারও সহ্য করে, যেটা কিনা অর্থনৈতিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হইলে পুরোটা এসে প্রভাবটা কিন্তু নারীর ওপর পড়ে। এবং কীটনাশক ব্যবহার করছে, যেখানে মাছ এবং জেলেদের জীবিকা ওইটা এর সাথে রিলেটেড ছিল। এবং চরাঞ্চল ব্যবহারের ক্ষেত্রে বালি উত্তোলন, নদী থেকে কিন্তু প্রচুর বালি উত্তোলন হচ্ছে আজকাল। তো সেখানে দেখা যাচ্ছে কি ওই এরিয়াগুলোতে নারীর স্বাধীনভাবে চলাফেরা বা নারীর এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত, বালি এমনভাবে উঠিয়ে রাখে, আপনি দেখতে পাচ্ছেন ওটা আপনার বাড়ি, ওখান থেকে পাশে যে আপনি রাস্তায় আসবেন সেটাকে ঘুরতে গেলে আপনাকে অনেকটা পথ পাড়ি দিতে হচ্ছে। এবং হয়তো সেটা এমন জমি যে একটা নারী যখন যাবে ওর জামা কাপড় বা শাড়িও ভিজে যেতে পারে। মানে আমরা খুব মনে হতে পারে যে এটা আমার কাছে ছোটো, কিন্তু সে বিভিন্ন রকমের রোগেও তো আক্রান্ত হতে পারে, অনেকেই হচ্ছে। এবং এছাড়া ডিপ টিউবওয়েল বসানোতে আর্সেনিক, এটা আমরা জানি খুবই মারাত্মক। যখন এটা দেখা দিচ্ছে অনেক আর্সেনিক বহুদিন ব্যবহারের ফলে কিন্তু আর্সেনিকের লক্ষণ প্রকাশ পায়, সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষণ প্রকাশ পায় না। এবং এটা নারীর সকল রকমের স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর মানে হয়ে ওঠে। এবং আশেপাশে পানির সংকট দেখা যায়, কারণ পানিটা কিন্তু ওই যে ঘেরে যেটা সাতক্ষীরায় ড্রামে বৃষ্টির পানি ধরছে, নারীরাই সংরক্ষণ করছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং নারী নিজে লবণাক্ত পানি খাচ্ছে।
এখানে তাদের এই পানির সংকটটা অনেক বেশি প্রকট হয়ে যায়, যেটা তার শারীরিক এবং মানসিক একটা দুশ্চিন্তা থাকে, আমাকে পানি কালেক্ট করতে হবে পরিবারের জন্য, এবং সে পানি নিজে খেতে পারছে না, সে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা আসলে এভাবে চিন্তা করেছি। এছাড়া আমাদের আলোচনা অনেক কিছু উঠে এসেছিল। আপনারা যদি কিছু জানতে চান বা আমার গ্রুপ যদি কিছু শেয়ার করতে চায়। অনেক ধন্যবাদ। এটা আলোচনাটা ভালো হয়েছে, এবং যেটা আপনারা যে প্রশ্নটা তুলে আসছেন যে কমন যেসব জিনিস, যেমন নদীর কথা বলেছেন, যেমন খুব ভালো উদাহরণ হচ্ছে যে বিরিশিরিতে যে সোমেশ্বরী নদী আছে, সেখানে নারীদের একটা প্রধান জীবিকা, বলবো নারীদের একটা জীবিকা যে পাথর তোলা। হ্যাঁ, এটা পাথর তোলার কাজটা করছে, এবং সেই পাথর পাহাড়ি ঢল থেকে আসছে। এখন এই যে নদীগুলো আর এখন সাধারণ মানুষ যেতে পারে না, লিজ নেওয়া আছে, তো কোন দিকে যেতে হবে? ফলে এই যে তার জীবিকাটাও তো সে বন্ধ করে দিচ্ছে, মানে মানুষের তার অধিকার, সে তো যেতে পারছেই না, তার যে একটা জীবিকা ছিল সেটাও তার নেই। খুব ভালো হয়েছে। হ্যাঁ, নেক্সট আছে। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা পার্সোনাল রাইটসে যে ভূমি অধিকার প্রশ্নে আমাদের যেখানে ভূমি এবং জমি ব্যক্তিগত জমি মালিকানা সেটা আমরা এখানে তুলে নিয়ে আসছি। তো ভূমি ক্ষেত্রে আমরা কতগুলো পয়েন্ট আউট করেছি এখানে, যেগুলো ভূমি ক্ষেত্রে আমরা আসলে কি বুঝি, যে ব্রডলি যেটা যে কি থাকে, যে নদী, খাল, বিল, সেখানে পানি এবং পানিতে মাছ, আর মাঠ থাকে যেখানে গবাদি পশু পাখি চড়ানোর, সেটা একটা গাছপালা থাকে, সেখানে মানুষ অনেক সময় বসে বিশ্রাম করে। কুড়িয়ে পাওয়া খাদ্য, যেটা আমরা যে বিভিন্ন গ্রামের এলাকার মানুষ কুড়িয়ে পাওয়া শাক, হেলেঞ্চা, কচু শাক, গিমা, কলমি, এগুলা। আর খাস জমির মালিকানা কিছু থাকে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রডলি এই যে ভূমির যে অধিকারটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নদীর ক্ষেত্রে যে এখন ওই অধিকারটা আসলে নারী ওই রকম অধিকারটা থাকছে না, পানিটা ওইরকম অবাধে ব্যবহার করতে পারছে না, যেটা সরকারি পর্যায়ে বা বাণিজ্যিক পর্যায়ে ওইটা দখলদারিত্বের কারণে, এটা একটা। আর জমির মালিকানার ক্ষেত্রে যেটা আমরা দুই ভাগে এখানে দেখাচ্ছে, যেটা পারিবারিক ক্ষেত্রে জমির মালিকানা যেটা, আর একটা হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে। তো পারিবারিক ক্ষেত্রে জমির মালিকানার ক্ষেত্রে আমরা এখানে বাধাগুলো তুলে নিয়ে আসছি, এবং জমির মালিকানার বিষয়গুলো তুলে আসছে, যেটা সম্পত্তির ক্ষেত্রে পারিবারিক এই বাধা যেটা। আর এখানে খাবারের অধিকারটা ওই আপাটা বলছেন, নরসিংদী আপাটা। তো আরেকটা আসছে সামাজিকভাবেও বাধা আসছে পারিবারিক ক্ষেত্রে, যে সম্পত্তি যেটা পাবে অনেক সময়, যে ওই পাশের প্রতিবেশী কি বলবে, সম্মানের ভয়ে অনেক সময় তারা সেই সম্পত্তিটাকে ওইভাবে দিতে চায় না। আবার অংশীদারি ক্ষেত্রে একটা আছে, আর বাসস্থানের অধিকার একটা আছে, আর উত্তরাধিকার সূত্রে মালিকানা, এই বিষয়গুলো উঠে আসছে। আর কৃষিকাজে যেটা আমরা এখানে নিয়ে আসছি, যে সিদ্ধান্ত গ্রহণ, মূল্যায়ন না করা, স্বীকৃতি বিষয়টা আমরা এর আগে আপনাদের আলোচনায় যে নারীকে কৃষক হিসাবে স্বীকৃতিটা না দেওয়া, এবং জমির মালিকানা না দেওয়া, নারীকে তার মতামতের গুরুত্বটা না দেওয়া, যে পরিবারে একটা কোনো কাজে যে সে একটা মতামত দেয়, সে মতামতের গুরুত্বটাকে না দেওয়া। আর অর্থনৈতিক যেটা বিষয় আসছে, যে কৃষি দেখা যাচ্ছে আমরা নারীরা অনেক কাজ করে, কিন্তু ফসলটা বিক্রি করার পরে যে নারীটা যে অর্থনৈতিক টাকাটা, নগদ টাকাটা সে ওইভাবে সুবিধাটা ভোগ করতে পারে না। আর শ্রমের মজুরিটা যেটা আসছে, যে মজুরির বৈষম্য, যেটা নারী শ্রমের একটা মজুরির বৈষম্য, পুরুষ নারীর একটা বৈষম্য আমরা দেখতে পাই, এটা একটা। আর উৎপাদিত ফসলের সুষম বন্টন, অনেক সময় দেখা যাচ্ছে যে এই পরিবারে একজন যদি বোন কৃষি কাজে করে থাকে বা ভাইও কাজ করে, ওই সময় দেখা যাচ্ছে যে ওই ফসলের ক্ষেত্রে তার একটা বন্টনের যে একটা পার্থক্যটা, বৈষম্যটা আমরা দেখতে পাই। এই ছিল আমাদের আলোচনার। কৃষিকাজটাকে ভূমির অধিকারে কিভাবে লিঙ্ক করবেন, যে পয়েন্টগুলো আপনি তুলেছেন সেটা অধিকারের ক্ষেত্রে কিভাবে লিঙ্ক করবেন, ঠিক আছে, কিন্তু কোন দিক থেকে লিঙ্ক করবেন? এটা লিঙ্ক করছে আপা, যে এই মানে মালিকানা প্রশ্নে আসছে, নিজের নামে না থাকে। নিজের নামের পাশাপাশি কৃষিকাজ যে নারীরা করে, সে কাজের ক্ষেত্রে এই জিনিসগুলি আমরা দেখতে পাই।
ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ দিচ্ছি তিনটা গ্রুপকে, বীজ, পানি এবং ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে। তবে ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে আমরা যেটা একটু সকালের আলোচনা থেকে বেশি আশা করেছিলাম যে ব্যক্তি পর্যায়ে, যেমন আমার নামে জমি দিতে গেলে আমার স্বামীর সমস্যা কী, বাবা মার সমস্যা কী, অনেক উদাহরণ আপনারা ব্যক্তি পর্যায়ে দিয়েছেন, সেগুলো আসলে আরও ভালো হতো, কিন্তু যা আসছে মোটামুটি খারাপ হয়নি। হ্যাঁ।